আসসালামু আলাইকুম। ভীষণ প্লাস কোচিংয়ের পক্ষ থেকে তানভীর রয়েছে আপনাদের সাথে। আজকে আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্রের যে সপ্তম অধ্যায় কার্যপত্র আছে, যেই চ্যাপ্টারটা সবাই স্কিপ করতে চায়, কারণ চ্যাপ্টারটা অঙ্কগুলো অনেক বড় বড়, এই জন্য অনেকে স্কিপ করতে চায়। বাট আমরা এটা সহজে কিভাবে শেখা যায় এইটা তোমাদেরকে দেখাবো, যে কিভাবে এই কার্যপত্র সহজে তুমি শিখতে পারো এবং পরীক্ষার হলে অ্যান্সার করতে পারো। তো আমরা একদম বেসিক থেকে শুরু করব। তো চলো একদম শুরু থেকে শুরু করি। কার্যপত্র জানতে গেলে সবার প্রথমে আমরা যদি কার্যপত্রের সংজ্ঞাটার দিকে তাকাই, তুমি একটু খেয়াল করো। যদি আমি কার্যপত্রের সংজ্ঞাটার দিকে তাকাই, ওকে, সংজ্ঞাটার দিকে তাকাই, খেয়াল করো। আর্থিক অবস্থার বিবরণী এবং লাভ ক্ষতি হিসাব, এইখানে বুঝতে হবে আর্থিক অবস্থার বিবরণী এবং লাভ ক্ষতি হিসাব প্রস্তুতকরণে, অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণী লাভ ক্ষতি প্রস্তুতকরণে সহজ ও নির্ভুল করার উদ্দেশ্যে ঐচ্ছিক খসড়া আছে। এই যে ঐচ্ছিক বিষয়টা মাথায় রাখতে হবে। ঐচ্ছিক বলতে এটা বাধ্যতামূলক না। অর্থাৎ আমরা যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি এবং লাভ ক্ষতি হিসাব প্রস্তুত করি, এইটা সহজ ও নির্ভুল করার উদ্দেশ্যে আমাদের যে ঐচ্ছিক খসড়া হিসাবে বিভিন্ন হিসাবে তথ্য নির্দিষ্ট সংখ্যক ঘরে সাজিয়ে যে বিবরণী প্রস্তুত করা হয় তাকে আমরা কার্যপত্র বলছি, বা ইংরেজিতে বলে হচ্ছে ওয়ার্কশিট। তাহলে আর্থিক অবস্থার বিবরণী এবং লাভ ক্ষতি, আমরা লাভ ক্ষতি কেন প্রস্তুত করি? আমরা লাভ ক্ষতি প্রস্তুত করি যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে দিন শেষে, আমি কি আমার আয় কত, আমার ব্যয় কত, এগুলো জানার জন্য কিন্তু আমরা এই লাভ ক্ষতি বিবরণী প্রস্তুত করি। আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি কেন? আমার ব্যবসায়ের সম্পদ কত, আমার দায় কত, আমার মালিকানা সত্ত্ব কত, এই বিষয়গুলো কিন্তু আমরা জানতে পারি, তাই না? এই বিষয়গুলো আমরা জানতে পারি আর্থিক অবস্থার বিবরণী থেকে। লাভ ক্ষতি থেকে আমার আয় কত, ব্যয় কত, আয় ব্যয় বিবরণী থেকে লাভ ক্ষতি, এগুলো আমরা জানতে পারি। এবং এই বিষয়, এই দুইটা জিনিস প্রস্তুতকরণে সহজ ও নির্ভুল করার উদ্দেশ্যে ঐচ্ছিক খসড়া, এই যে ঐচ্ছিক খসড়া বিষয়টা কি একটু বলি। আমাদের কিছু কিছু অঙ্ক আছে যেগুলো করা বাধ্যতামূলক, তাই না? যেমন আমাদের জাবেদা করতেই হবে, হিসাবের প্রাথমিক বই হচ্ছে জাবেদা, এটা আমাদের করতেই হবে। আমাদের খতিয়ান করতে হবে, হিসাবের পাকা বই। তো এই যে রেওয়ামিল, এই যে কার্যপত্র যেটা, এটা হচ্ছে একটা ঐচ্ছিক ধাপ, এটা করা বাধ্যতামূলক না। আমাদের যে হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী আছে, যারা অভ্যন্তরীণ এবং বহিস্থ ব্যবহারকারী, এই অভ্যন্তরীণ ব্যবহারকারী যারা আছে এদের জন্যই আমরা কিন্তু এই কার্যপত্রটা প্রস্তুত করি। আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে গেলে অনেক সময় সাপেক্ষ, আমাদের বিশদায় বিবরণী তৈরি করতে হয়, আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হয়, অনেকগুলো ধাপ করতে হয়। কিন্তু কার্যপত্রের মাধ্যমে একসাথে আমরা সবগুলো বিষয় একত্রে এক পেজের মধ্যে দেখতে পারি। এক পেজ তো না, মানে একসাথে দেখতে পারি, যেখানে আমি লাভ ক্ষতি হিসাবও জানতে পারবো, আমার সম্পদ কত, দায় কত, হ্যাঁ, আমার পুরো প্রতিষ্ঠানের চিত্রটা একসাথে কিন্তু ফুটে ওঠে। এইটা হলো কার্যপত্রের মাধ্যমে, এই জন্য কার্যপত্রটা করা হয়। বাট এইটা কিন্তু একটা ঐচ্ছিক ধাপ, এটা বাধ্যতামূলক না, ঠিক আছে? আচ্ছা, তো কার্যপত্র হচ্ছে তিন প্রকার। কি কি? একটা হচ্ছে 8 ঘরা, অর্থাৎ 8 ঘর থাকবে এখানে, 8 ঘর বিশিষ্ট। একটা হলো 10 ঘরা, 10 কলাম বিশিষ্ট, আর একটা হচ্ছে 12 ঘরা। এর বাইরেও আছে 6 ঘরা আছে, তেমন একটা দেখা যায় না। বাট 8 ঘরা, 10 ঘরা, 12 ঘরা, এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট 10 ঘরা। তুমি যদি বলো যে স্যার পরীক্ষায় কোনটা আসবে, আমি বলবো যে পরীক্ষায় এই 10 ঘরাটা আসবে তোমাদের জন্য, খুব ইম্পর্টেন্ট 10 ঘরাটা। 12 ঘরা তোমাদের জন্য না, তোমরা যখন আরও বড় ক্লাসে উঠবা তখন তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট। তার মানে তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে 10 ঘরাটা, এইটা ভালো করে শিখতে হবে তোমাদের। তাহলে কার্যপত্র হচ্ছে তিন প্রকার। এখন এই যে 8 ঘরা, 10 ঘরা, 12 ঘরা, তার মানে কি? এতগুলো ঘর থাকবে এখানে। তো ঘরগুলো কেমন, আগে একটু ঘর পরিচিতি করে আসি, আমরা একটু দেখে আসি। তো প্রথমে হচ্ছে 8 ঘরা, যেটা 8 ঘরা বা 8 কলাম বিশিষ্ট। প্রথমে প্রতিষ্ঠানের নাম দিতে হয়, যে নাম থাকে, তারপরে কার্যপত্র, এখানে সালটা দিতে হয়। এখানে 8 ঘরা হলে 8 ঘরা, 10 ঘরা হলে 10 ঘরা কার্যপত্র লিখে দিতে হয়। এটা সমাপ্ত বছরের জন্য, এটা কোনো নির্দিষ্ট সময় শেষে, নির্দিষ্ট তারিখে, বছর শেষে করা হয়, ঠিক আছে? তো দেখো 8 ঘরায় কি কি ঘর থাকে। একটা হচ্ছে ক্রমিক নম্বর, হিসাবের শিরোনাম, এই যে খেয়াল করো, রেওয়ামিলের একটা ঘর, সমন্বয়ের একটা ঘর,
আয় বিবরণীর একটা ঘর আর আর্থিক অবস্থার বিবরণী একটা ঘর। কয়টা ঘর হলো? মোট 4টা ঘর। এবং এই 4টার মধ্যে প্রত্যেকটাই দেখো ডেবিট এবং ক্রেডিট আছে, প্রত্যেকটাই ডেবিট ক্রেডিট, এখানেও ডেবিট ক্রেডিট, এখানেও ডেবিট এবং ক্রেডিট, প্রত্যেকটার মধ্যে 2টা করে ঘর আছে। রেওমিলের মধ্যে 2টা, সমন্বয়ের মধ্যে 2টা, আয় বিবরণীতে 2টা এবং আর্থিক অবস্থার বিবরণীতে 2টা, প্রত্যেকটার মধ্যে কিন্তু 2টা করে ঘর আছে। আর এই 2টা করে ঘর, টোটাল ঘর কয়টা হলো? টোটাল ঘর হলো 8টা। রেওমিল এটা কিন্তু আমাদের অঙ্কের ভিতরেই দেওয়া থাকে, এটা আমাদের অঙ্কের ভিতরে দেওয়া থাকবে। আমাদের এই যে সমন্বয় আছে না, আমরা যে সমন্বয় শিখেছি, তাহলে এই সমন্বয়গুলো জাবেদা করার পরে এইখানে টাকাগুলো বসাতে হবে। সমন্বয় কিভাবে করে এটা আমরা শিখব, এই অধ্যায়ের ভিতরেই শিখব কিভাবে সমন্বয় করতে হয়। তারপরে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তাহলে এই নামগুলো একটু মুখস্থ করতে হবে যে 8 ঘরাতে কি কি ঘর থাকে। হ্যাঁ, আচ্ছা, 8 ঘরার পরে 10 ঘরা, তার মানে 10 ঘরা যখন আমি করব, এই 8 ঘরা তো থাকবেই, অতিরিক্ত কিন্তু আর একটা ঘরের ডেবিট ক্রেডিট অ্যাড হবে। তাহলে সেই ঘরটা কোথায় এবং কিভাবে বসবে একটু যদি খেয়াল করো, এখানে এই যে সমন্বয়ের পরে ঠিক এইখানে মাঝামাঝিতে, সমন্বয়ের পরে এই জায়গাটা একটা ঘর হবে, সেটার নাম হলো সমন্বিত রেওমিল। সমন্বিত রেওমিল, এটা হচ্ছে এই সমন্বয়ের পরে রেওমিল, তারপরে সমন্বয়, এরপরে সমন্বিত রেওমিল, তারপরে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তার মানে এই সমন্বিত রেওমিল এটা হচ্ছে 10 ঘরাতে নতুন করে আসতেছে। আমরা যদি একটু ছকটা দেখি, 10 ঘরা দেখো, এখানেও ক্রমিক নম্বর হিসাবে শিরোনাম ঠিক আছে, রেওমিল ঠিক আছে, সমন্বয়ও আছে। এই যে সমন্বিত রেওমিল, এই ঘরটা নতুন আসছে, সমন্বিত হবে, হ্যাঁ, সমন্বিত রেওমিল, এই ঘরটা নতুন আসছে। এরপরে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, প্রত্যেকটার মধ্যে 2টা করে ডেবিট ক্রেডিট, অর্থাৎ একটা ডেবিট একটা ক্রেডিট, তাহলে মোট 5টা ঘর, 5 দোকানে 10, এই হচ্ছে 10 কলাম বিশিষ্ট বা 10 ঘরা বিশিষ্ট কার্যপত্র। ঠিক আছে, তাহলে ঘরের নামটা এখানেও মুখস্থ করে ফেলবা। 12 কলাম যদি বলি, তাহলে এখানে এই আয় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী ঠিক মাঝামাঝিতে নতুন করে একটা ঘর আসবে। তুমি একটু খেয়াল করো, এটার নাম হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। এই ঘরটা নতুন, এটা হচ্ছে 12 ঘরা বিশিষ্ট কার্যপত্র, এই ঘরটা নতুন আসবে, সংরক্ষিত আয় বিবরণী। দেখো, রেওমিল, সমন্বয়, সমন্বিত রেওমিল, আয় বিবরণী, এগুলো সব আগের মতো। সংরক্ষিত আয় বিবরণীটা নতুন, আর আর্থিক অবস্থার বিবরণীটাও আগের মতো। এই হচ্ছে 12 ঘরা। তাহলে তোমার 8 ঘরাতে কি কি ঘর থাকে তোমাকে এটা মনে রাখতে হবে, 10 ঘরাতে কি কি ঘর থাকে এবং 12 ঘরাতে কি কি ঘর থাকে। তবে আবারও বলছি, পরীক্ষায় আসবে 10 ঘরা, হ্যাঁ, 10 ঘরা কার্যপত্র পরীক্ষায় আসবে। এখন আসো, আমরা যে কার্যপত্র করব, এই কার্যপত্র প্রস্তুত করতে হয় কয়টা ধাপে? আমরা ওখানে কি কি শিখলাম? আমরা শিখলাম প্রথমে রেওমিল স্থানান্তর, অর্থাৎ রেওমিলটা অঙ্কে দেওয়া থাকবে। প্রথমে রেওমিল স্থানান্তর, এরপরে সমন্বয় সাধন, সমন্বয় করতে হবে, তারপরে সমন্বিত রেওমিল, এরপরে আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। এটা হচ্ছে আমাদের যে 10 ঘরা কার্যপত্র, সেই 10 ঘরা কার্যপত্রের ধাপ, কি কি ধাপে করতে হয়। প্রথমে রেওমিলটা অঙ্কে দেওয়া থাকে, এটা বসাইতে হয়, সমন্বয় সাধন করতে হয়, সমন্বিত রেওমিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তার মানে কার্যপত্র 5টি ধাপে প্রস্তুত করতে হয়। এখন আসি, এই অধ্যায়ে আমরা কি কি শিখব। আমরা এই অধ্যায়ে প্রথমে সমন্বয় জাবেদা শিখব। ওই যে দ্বিতীয় যে ঘরটা, প্রথম ঘরটা রেওমিল, রেওমিলের পরের ঘরটা কি? সমন্বয়। তাহলে প্রথমে আমরা যে জিনিসটা শিখব, সমন্বয় জাবেদা, কিভাবে সমন্বয় জাবেদা করতে হয়। ঠিক আছে, সমন্বয় জাবেদা জিনিসটা কি একটু পরেই আমরা জানবো। এরপরে আমরা শিখব কার্যপত্র বা সমন্বিত রেওমিলও শিখবো আমরা এখানে। এরপরে বিপরীত জাবেদা, এরপরে সমাপনী জাবেদা। তার মানে এখানে দেখো, একটা সমন্বয় জাবেদা, একটা বিপরীত জাবেদা, একটা সমাপনী জাবেদা, আর শিখবো কার্যপত্র এবং সমন্বিত রেওমিল। তাহলে এই চ্যাপ্টারে, এই অধ্যায়ে আমরা এই বিষয়গুলো শিখবো। পরীক্ষায় যদি আসে এর মধ্যেই আসবে, এর বাইরে আসবে না ইনশাল্লাহ। যা তোমাকে অবশ্যই জানতে হবে, কিছু জিনিস আমাদেরকে জানতেই হবে, এই জিনিসটা না জানলে কিন্তু আমাদের এই অধ্যায় করা যাবে না, শেখা যাবে না। একটা হচ্ছে খরচের অগ্রিম। খরচের অগ্রিম মানে কোনো একটা খরচ, কোনো একটা ব্যয় তুমি যদি অগ্রিম পরিশোধ করো। আমি যদি বলি যে অগ্রিম বেতন, অগ্রিম বেতন, বেতন একটা ব্যয়, আর অগ্রিম বেতন এটা হচ্ছে খরচের অগ্রিম। তাহলে এই অগ্রিম বেতন কিন্তু একটা সম্পদ, অগ্রিম বেতন কি একটা সম্পদ, আর সম্পদ সাধারণত কি হয়? ডেবিট হয়। সম্পদ কিন্তু সাধারণত ডেবিট হয়, তাই না? খরচের অগ্রিম তার মানে যে কোনো খরচ। আমি যদি অগ্রিম বেতন না বলে, অগ্রিম বেতন না বলে আমি যদি বলি অগ্রিম ভাড়া, আমি যদি বলি অগ্রিম ভাড়া, তাহলে এইটাও কিন্তু
একটা সম্পদ। কেন? কারণ এই খরচটাও অগ্রিম পরিশোধ করা হয়েছে। ঠিক একই রকমভাবে আমি বলতে পারি যে অগ্রিম বিদ্যুৎ বিল বা অগ্রিম বিজ্ঞাপন অথবা অগ্রিম বীমা, যে কোনো খরচ যদি অগ্রিম পরিশোধ করা হয় এটাকে আমরা বলে থাকি সম্পদ। এটা একটা সম্পদ এবং সম্পদটা কি হয়? সম্পদ কিন্তু ডেবিট হয়। এরপরে খরচের বকেয়া, কোনো একটা খরচ পরিশোধ করা হয় নাই, পরিশোধ করা না হলে তাকে আমরা বলছি বকেয়া। যেমন ধরো আমি যদি বলি যে বাড়ি ভাড়া বকেয়া আছে, তার মানে কি বাড়ি ভাড়া এখনো পরিশোধ করা হয়নি, তো বাড়ি ভাড়া যে বকেয়া আছে পরিশোধ করা হয় নাই, এটাকে আমরা বলতে পারি দায়। তাহলে খরচের বকেয়া, যেমন আমি যদি বলি যে বকেয়া ভাড়া, বকেয়া ভাড়া, তাহলে বকেয়া ভাড়া এটা হচ্ছে খরচের বকেয়া, কোনো একটা খরচ বকেয়া আছে এবং এটা হচ্ছে দায়। হ্যাঁ, খরচের বকেয়া এটা হচ্ছে দায়, এবং দায় সবসময় কি হবে? ক্রেডিট হবে। দায় সবসময় ক্রেডিট হবে। তাহলে সম্পদ সবসময় ডেবিট হবে আর দায় সবসময় ক্রেডিট হবে। হ্যাঁ, মনে রাখতে হবে। এরপরে আয়ের অগ্রিম, আয়ের অগ্রিম এইটাও কিন্তু দায়। যেমন আমি যদি বলি যে অগ্রিম প্রাপ্ত সুদ, অগ্রিম প্রাপ্ত সুদ, তুমি সুদের টাকা অগ্রিম নিয়েছো, এটা একটা আয় অগ্রিম নিয়েছো। আয় যদি অগ্রিম নাও, সুদের টাকা যদি অগ্রিম নাও, অথবা অগ্রিম বাড়ি ভাড়ার টাকা যদি অগ্রিম নাও, তাহলে এটাও কিন্তু কি হয়ে যাবে? একটা দায় হয়ে যাবে। আবার যদি বলি যে কমিশনের টাকা অগ্রিম নিয়েছো, অগ্রিম প্রাপ্ত কমিশন, তাহলেও এটা কি হয়ে যাবে? দায় হয়ে যাবে। আর দায় সবসময় কি হবে? ক্রেডিট হবে। এখন আসো আয়ের বকেয়া। আয়ের বকেয়া মানে তুমি সেবা দিয়েছো, আমি যদি বলি যে বকেয়া সেবা আয়, বকেয়া সেবা আয়, তুমি সেবা দিয়েছো কিন্তু টাকা পাও নাই, বকেয়া আছে এখনো, তাহলে বকেয়া সেবা আয়, যেহেতু ভবিষ্যতে টাকা পাবা, এটা সম্পদ এবং সম্পদ সবসময় ডেবিট হয়। তাহলে এই বিষয়গুলো আমাদের সমন্বয় জাবেদা শিখতে গেলে অবশ্যই লাগবে। কি কি লাগবে? একটা হচ্ছে খরচের অগ্রিম, একটা হচ্ছে খরচের বকেয়া, আয়ের অগ্রিম, আয়ের বকেয়া। তার মানে মূল বিষয় হচ্ছে বকেয়া এবং অগ্রিম, আয় ব্যয়গুলো এখানে আসবে, বকেয়া আয় ব্যয়গুলো এখানে আসবে। এখন আসি সমন্বয় জাবেদা। সমন্বয় জাবেদা জিনিসটা কেন করা হয়? সমন্বয় জাবেদা এই জন্য করা হয় যে আমাদের বিশদায় বিবরণীতে এবং আর্থিক অবস্থার বিবরণীতে, আমরা বিশদায় বিবরণীতে যে আয় ব্যয়গুলো করি, এই আয় ব্যয়গুলোর মধ্যে কিছু আয় ব্যয় থাকে যে আমরা পরবর্তী বছরগুলোর জন্য দিয়ে থাকি। তাহলে চলতি বছরের জন্য কতটুকু আয় ব্যয় আমরা সমন্বয় করব, এই জিনিসটা দেখাতে হবে। এবং আমাদের যে আর্থিক অবস্থার বিবরণী, যেখানে আমরা সম্পদ দেখিয়ে থাকি, দায় দেখিয়ে থাকি, ওই দায়গুলোতেও কিন্তু প্রভাব ফেলে, তাই না? তো আমরা এই জিনিসটা বুঝতে পেরেছে কিনা যে খরচের অগ্রিম এটা হলো সম্পদ, এটা ডেবিটে হয়, খরচের বকেয়া দায়, এটা ক্রেডিট হয়, আয়ের অগ্রিম দায় ক্রেডিট হয়, আয়ের বকেয়া সম্পদ ডেবিট হয়। একদম মুখস্থ করে ফেলবা এই জিনিসটা, ঠিক আছে? এবার আসো, যা তোমাকে অবশ্যই জানতে হবে এর সেকেন্ড পার্টের মধ্যে আছে যে সম্পদ ব্যয় উত্তোলন, এটা যদি বৃদ্ধি পায় তাহলে ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। মনে রাখতে হবে, সম্পদ ব্যয় উত্তোলন যদি বৃদ্ধি পায় ডেবিট, আর যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট। সম্পদ ব্যয় উত্তোলন, হ্যাঁ, আমরা এটাকে বলতে পারি যে এটাকে আমরা এভাবে বলতে পারি, সতে সম্পদ, বতে ব্যয়, আর এটা হচ্ছে উত্তোলন। তাহলে আমরা এটা বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। আর এখানে হচ্ছে আয় দায় মূলধন, আমরা লিখতে পারি আদম, আয় দায় মূলধন। এটা উল্টা, বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, হ্রাস পেলে ডেবিট হয়। তাহলে এই জিনিসগুলো মনে রাখতে হবে, সম্পদ ব্যয় উত্তোলন, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সম্পদ ব্যয় উত্তোলন, বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। তোমাকে জানতে হবে কোনটা সম্পদ, তোমাকে জানতে হবে কোনটা ব্যয়, তোমাকে জানতে হবে কোনটা উত্তোলন, এই বিষয়গুলো কিন্তু তোমাকে জানতে হবে, তাই না? তাহলে সম্পদ কোনগুলো? আমরা যে ভবিষ্যতে সুবিধা গ্রহণ করে থাকি, আমাদের যে অ্যাসেটের মাধ্যমে আমরা ভবিষ্যতে সুবিধা গ্রহণ করে থাকি, এটাই কিন্তু আমাদের সম্পদ, তাই না? তাহলে ব্যয় কোনটা? তোমার দৈনন্দিন কার্যক্রম
পরিচালনা করার জন্য যেই খরচটা হচ্ছে, তোমার অফিসের ভাড়া দিতে হচ্ছে, বেতন দিতে হচ্ছে, এগুলো কিন্তু ব্যয়। তাহলে কোনগুলো ব্যয় কোনগুলো সম্পদ এটা কিন্তু তোমাকে জানতে হবে। আচ্ছা, তাহলে সম্পদ ব্যয় উত্তোলন, এটা বৃদ্ধি পাইলে হবে ডেবিট, যদি কমে যায় হ্রাস পাইলে হবে ক্রেডিট। আর আয় দায় মূলধন, এটা বৃদ্ধি পাইলে ক্রেডিট হবে উল্টা, এবং হ্রাস পাইলে ডেবিট হবে। তাহলে এগুলো একদম মুখস্থ করে ফেলবা। এবার আসো সমন্বয় দাখিলা শ্রেণী বিভাগ। আমরা সমন্বয় দাখিলাটা শিখবো আগে। সমন্বয় দাখিলা হচ্ছে দুই প্রকার, কি কি? একটা হচ্ছে বকেয়া সমূহ আর একটা হচ্ছে অগ্রিম সমূহ। আবারও বলছি, সমন্বয় দাখিলা দুই প্রকার, একটা কি কি? বকেয়া সমূহ আর একটা অগ্রিম সমূহ। বকেয়ার মধ্যে আবার দুইটা ভাগ আছে, একটা বকেয়া আয় বকেয়া ব্যয়, আর অগ্রিমের মধ্যে অগ্রিম আয় অগ্রিম ব্যয়। তার মানে সমন্বয় দাখিলা বকেয়া আর অগ্রিমের জন্য করা হয়। বকেয়া আর কি? অগ্রিমের জন্য। বকেয়া আর অগ্রিম আয় ব্যয়ের জন্য করা হয়, এটা মনে রাখবা, ঠিক আছে? সমন্বয় দাখিলার প্রভাব, খুব সুন্দর একটা জিনিস, খেয়াল করো। প্রতিটি সমন্বয় জাবেদার একটি পক্ষ আয় ব্যয় এবং অপর পক্ষ সম্পদ বা দায়কে প্রভাবিত করে। আবার খেয়াল করো, প্রতিটি সমন্বয় জাবেদা একটা পক্ষ হচ্ছে আয় ব্যয়কে প্রভাবিত করে, আর একটা পক্ষ সম্পদ বা দায়কে প্রভাবিত করে। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, যে সমন্বয় দাখিলার একটা পক্ষ যদি আয় ব্যয়কে প্রভাবিত করে, আর একটা পক্ষ সম্পদ বা দায়কে প্রভাবিত, ওই যে একটা হলো এই যে আয় ব্যয়কে কোথায় প্রভাবিত করবে? আয় বিবরণীতে, তাই না? এটা হচ্ছে আয় বিবরণীতে। আর সম্পদ দায় এটা কোথায়? আর্থিক অবস্থার বিবরণীতে। এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। এটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব ফেলবে, তাই না? এই জন্য সমন্বয় জাবেদার মাধ্যমে বিশদায় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী উভয়ই প্রভাবিত হয়। তাহলে এটা মনে রাখবা, এমসিকিউ। আচ্ছা, সমন্বয় দাখিলা করার নিয়ম। সমন্বয় দাখিলা তুমি যদি বইয়ে দেখো, এই সমন্বয় দাখিলার অনেক নিয়ম আছে। এক একজন স্যার এক এক রকমভাবে তার পছন্দ মতো নিয়মে করান। সো বইয়ে দেখবে এক নিয়ম, স্যার করাচ্ছেন আর এক নিয়ম, কেউ শর্টকাটে রুলস করাচ্ছে, কেউ আবার পুরো রুলসগুলো একসাথে করাচ্ছে, অনেক নিয়ম আছে। মেইন বিষয় হচ্ছে তুমি যদি কয়েকটা মনে রাখো, তুমি পরীক্ষায় সরাসরি কমন পাবা। তবে তোমাকে তো শিখতে হবে বেসিকটা, তাই না? যে কেন এটা ডেবিট হচ্ছে, কেন এটা ক্রেডিট হচ্ছে, কখন এটা ডেবিট হবে, কখন ক্রেডিট হবে, তোমাকে এই জিনিসগুলো শিখতে হবে। তা আমরা ধাপে ধাপে একটা একটা করে শিখবো, যে কখন কোনটা ডেবিট, কখন কোনটা ক্রেডিট, কেন হচ্ছে, এই জিনিসগুলো। এবং সমন্বয় জাবেদার একটা একটা করে সলভ করব। খেয়াল করো, বকেয়া আয় সমূহ। প্রথমে বকেয়া আয়ের জন্য কি হবে? বকেয়া আয়ের একটা উদাহরণ দিয়েছি, বকেয়া ভাড়া প্রাপ্তি। বকেয়া ভাড়া প্রাপ্তি, তার মানে ভাড়া প্রাপ্তি বকেয়া আছে। তাহলে এই যে বকেয়া ভাড়া প্রাপ্তি জিনিসটা কি? যে তুমি একটা ভাড়া এখনো পর্যন্ত পাওনি, ভাড়ার টাকা বকেয়া আছে। বকেয়া ভাড়া, এটা হচ্ছে একটা বকেয়া আয়। এটা হলো বকেয়া আয়, ভাড়ার টাকা তুমি পাবা কিন্তু এখনো পাওনি। তাহলে এই যে বকেয়া আয়, এটা কিন্তু একটা সম্পদ। বকেয়া আয় এটা কি? একটা সম্পদ। আর সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে কিন্তু ডেবিট হয়। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। তাহলে এইটা বকেয়া ভাড়া আয় হিসাব হবে ডেবিট, আর ভাড়া আয় হিসাব হবে কি? ক্রেডিট। তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এই জন্য বকেয়া ভাড়া আয় ডেবিট হবে, আর ভাড়া আয়ও বৃদ্ধি পাচ্ছে, তাহলে ভাড়া আয় হবে ক্রেডিট। এই সমন্বয়ের ফলে কি প্রভাব ফলেছে দেখো। এই সমন্বয়ের ফলে আমরা যে সম্পদটাকে ডেবিট করলাম, বকেয়া ভাড়া আয়, এটা যে একটা সম্পদ, এই সম্পদটা বৃদ্ধি পাইছে না? এই সম্পদটা বৃদ্ধি পাইছে না? এই সম্পদ বৃদ্ধি পাইলে কি হবে? তাহলে সম্পদ বৃদ্ধি পাবে। আবার ভাড়া আয় ক্রেডিট পাশে, আয়ও বৃদ্ধি পাইছে। আবার আয় যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের লাভ, নিট লাভ বৃদ্ধি পাবে, তাই না? তাহলে আয় বৃদ্ধি পেলে কি হবে? নিট লাভ বৃদ্ধি পাবে। আর লাভ বৃদ্ধি পেলে আয়করও বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পাবে। তাহলে একটার সাথে কিন্তু আরেকটা খুব রিলেটেড। তুমি যদি খেয়াল করো, যে তোমাকে যদি এরকম কোশ্চেন করে যে বকেয়া ভাড়া আয় বৃদ্ধি পাওয়ার ফলে নিচের কোনটি প্রভাবিত করেছে, তাহলে এরকমভাবে কিন্তু এমসিকিউ আসতে পারে। আমি একটু পরে দেখাচ্ছি তোমাকে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এন্ট্রিটা ছিল বকেয়া ভাড়া প্রাপ্তি। বকেয়া ভাড়া প্রাপ্তি সমন্বয় করতে হবে। কিভাবে করব? যেহেতু বকেয়া ভাড়া আয় এটা একটা সম্পদ, এটা একটা আয়, এটা একটা সম্পদ, তাহলে বকেয়া ভাড়া আয় ডেবিট করতে হবে, তাই না? এটা বকেয়া আয়ের মধ্যে পড়ে, আর বকেয়া আয় হচ্ছে একটা সম্পদ। তাহলে যেহেতু এটা একটা সম্পদ, বলতেছে যে ভাড়ার টাকা তুমি এখনো পাওনি, বকেয়া আছে, এটা তুমি ভবিষ্যতে পাবা, তাহলে এটা একটা সম্পদ। তাহলে বকেয়া ভাড়া আয় ডেবিট করবা তুমি, যেহেতু সম্পদ বাড়ছে, আর ভাড়া আয়টাকে ক্রেডিট করবা, ঠিক আছে? তার বকেয়া ভাড়া আয় সম্পদ, আর ভাড়া আয় একটা আয়।
তাহলে এই যে এই সম্পদটা বৃদ্ধি পাচ্ছে এবং আয়টাও বৃদ্ধি পাচ্ছে, তাই না? সম্পদও বৃদ্ধি পাচ্ছে, আয়ও বৃদ্ধি পাচ্ছে। তা আয় বৃদ্ধি পেলে তো নিট লাভ বৃদ্ধি পাবে, নিট লাভ বৃদ্ধি পেলে আয়কর বৃদ্ধি পাবে, আয়কর বৃদ্ধি এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, তাই না? একটার সাথে আরেকটা রিলেটেড। এখন যদি তোমাকে প্রশ্ন করে যে বকেয়া ভাড়া প্রাপ্তির ফলে নিচের কোনটি প্রভাবিত হচ্ছে? বকেয়া ভাড়া প্রাপ্তির ফলে ব্যয় হ্রাস, আয় হ্রাস, আয় বৃদ্ধি, দায় বৃদ্ধি, ওই বৃদ্ধি, সম্পদ হ্রাস, আয় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি, কোনটা হবে? ঠান্ডা মাথায় দেখো কোনটা হবে। এখন এই যে বকেয়া ভাড়া আয়, এই বকেয়া ভাড়া আয়ের মধ্যে আমরা বললাম না একটা হলো সম্পদ আর একটা হলো আয়। তার ডেবিট পাশে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ক্রেডিট পাশে আয়ও বৃদ্ধি পাচ্ছে, তাহলে সম্পদ বৃদ্ধি, আয় বৃদ্ধি, ডি নাম্বার অপশনে হবে, তাই না? তো এইটা এমসিকিউতে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, স্টুডেন্ট এটা ভুল করে বারবার, এটা ভালো করে শিখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা প্রথম যে এন্ট্রিটা শিখলাম এটা হচ্ছে বকেয়া আয় কিভাবে জাবেদা করতে হবে, সমন্বয় জাবেদা। বকেয়া আয় কিভাবে জাবেদা করব, ওই বকেয়া আয় ডেবিট হবে। এখন ভাড়া না হয়ে যদি অন্য কিছু হয়, এখানে ভাড়া না হয়ে যদি এখানে তোমার কমিশন হয়, অথবা এখানে যদি সুদ হয়, বিনিয়োগের সুদ, বিনিয়োগের বকেয়া সুদ হয়, এখানে তোমাকে বকেয়া ভাড়া প্রাপ্তি না দিয়ে বলতে পারে যে বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া বিনিয়োগের সুদ, তাই না? তাহলে তুমি তখন জাবেদা কি দিবা? তাহলে তুমি তখন জাবেদা দিবা বকেয়া বিনিয়োগের সুদ, বকেয়া বিনিয়োগের সুদ তুমি ডেবিট করবা, তাই না? আর বিনিয়োগের সুদ ক্রেডিট করবা। বিনিয়োগের সুদ তুমি ক্রেডিট করবা। ঠিক তেমনি একই রকমভাবে যদি কমিশন থাকে তাহলে বকেয়া কমিশন ডেবিট করবা আর কমিশন আয় ক্রেডিট করবা, ঠিক আছে? এইভাবে আমরা বকেয়া আয় সম যে কোনো বকেয়া আয় এইভাবে জাবেদা করব, সমন্বয় জাবেদা। এরপরে 2 নাম্বারটা হচ্ছে বকেয়া ব্যয়। আমরা কিন্তু বকেয়া আয় শিখলাম, এখন শিখবো বকেয়া ব্যয়। তো বকেয়া ব্যয় এটা কিন্তু একটা দায়, বকেয়া ব্যয় এটা কিন্তু একটা দায়। যেমন ধরো বকেয়া বেতন 500 টাকা সমন্বয় করো, তোমাকে বলো যে বকেয়া বেতন 500 টাকা সমন্বয় করো। তাহলে বকেয়া বেতন 500 টাকা যদি সমন্বয় করি তাহলে জাবেদা কি হবে খেয়াল করো। যেহেতু এটা বকেয়া আছে, বেতনটা বকেয়া আছে, তার মানে কি এটা দায় বৃদ্ধি পাচ্ছে, দায় তো ক্রেডিটে বৃদ্ধি পায়, তাহলে বকেয়া বেতন হিসাব ক্রেডিট করতে হবে, বকেয়া বেতন হিসাব কী হবে? ক্রেডিট হবে। আর একটা ব্যয়ও বৃদ্ধি পাচ্ছে, তাহলে ব্যয়টা ডেবিট হবে, বেতন হিসাব ডেবিট হবে, তাহলে বেতন হিসাব ডেবিট, বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট। যেহেতু এটা এক ধরনের ব্যয়, তাহলে ব্যয়টা ডেবিট হবে, আর যেহেতু বকেয়া আছে এটা দায় বাড়তেছে, দায়টা, তার মানে আমাদের এখানে ব্যয় বাড়ছে, আমাদের এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, আবার এখানে দায়ও বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? ব্যয় বৃদ্ধি পাচ্ছে, দায়ও বৃদ্ধি পাচ্ছে। তাহলে ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে তুমি একটু খেয়াল করো, ব্যয় যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের লাভ কি বাড়বে না কমবে? ব্যয় বৃদ্ধি পাইলে লাভ কি কমে না? তাহলে আমরা এখানে বলতে পারি না যে আমাদের ব্যয় বৃদ্ধি আর তাহলে আমাদের লাভ কমবে, লাভ কম হইলে আয়কর কম হবে, আয়কর কম হবে মালিকানা সত্ত্ব কম হবে, তাই না? দায় বৃদ্ধি পাচ্ছে, তাহলে আমরা বলতে পারি না একটার সাথে আর একটা রিলেটেড। তাহলে এইগুলা কিন্তু এভাবে মনে রাখতে হবে যে আমার বেতন হিসাব, তার ব্যয় বাড়ছে আবার দায়ও বাড়ছে, তাহলে ব্যয় এবং দায় দুইটাই বাড়ছে, তাহলে ব্যয় বাড়লে তো আমার লাভ কমবে, আর লাভ কম হলে আয়কর কমবে, মালিকানা সত্ত্বও কম হবে, তাই না? আমার লাভ হলে মালিকানা সত্ত্ব বাড়ে, আয় হলে মালিকানা সত্ত্ব বাড়ে, কিন্তু আয় না হলে মালিকানা সত্ত্ব কমে, ঠিক আছে? তাহলে এটা মনে রাখতে হবে। এটা হচ্ছে বকেয়া ব্যয়সমূহ। আমরা আগেরটা করেছি বকেয়া আয়, এখন করলাম বকেয়া ব্যয়। এবার আসো অগ্রিম ব্যয়। অগ্রিম ব্যয়টা কি? 2 বছরের বেতন, এই যে 2 বছরের বেতন বাবদ 20,000 টাকা প্রদান করা হলো, প্রথম বছর শেষে সমন্বয় করো। 2 বছরের বেতন দিয়েছো 20,000 টাকা, তুমি 2 বছরের বেতন দিয়েছো, 1 বছরের বেতন কিন্তু না, এটা হলো 2 বছরের বেতন, 2 বছরের বেতন না, ভাড়া হবে, হ্যাঁ 2 বছরের ভাড়া, 2 বছরের ভাড়া দিয়েছো 20,000 টাকা, তাহলে প্রথম বছর শেষে সমন্বয় করো। এখন আমরা যদি নর্মাল জাবেদা করি, তুমি একটু খেয়াল করো, আমরা যদি নর্মাল জাবেদা করি তাহলে 2 বছরের বেতন দিলে আমরা জাবেদা কি করি যে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? বেতন দিয়েছি, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ও 2 বছরের দিয়েছি না, অগ্রিম দিয়েছি, তাহলে অগ্রিম বেতন হিসাব ডেবিট, অগ্রিম বেতন হিসাব ডেবিট,
নগদান হিসাব ক্রেডিট, এইটাই তো করি। অগ্রিম বেতন হিসাব, অগ্রিম বেতন দিয়েছি, অগ্রিম বেতন হিসাব ডেবিট, অগ্রিম বেতন একটা সম্পদ, আর নগদান হিসাব ক্রেডিট, নগদ টাকা চলে যাচ্ছে। এটা হচ্ছে আমরা যদি জানুয়ারির 1 তারিখে বা আমরা হচ্ছে বছরের শুরুতে করি বা সাধারণ জাবেদা করি, তাহলে এই জাবেদাটা করি। আর বছরের শেষে যখন সমন্বয় জাবেদা করতে হবে, তখন তোমার যে কাজটা করতে হবে, যে প্রথম বছর এক বছর শেষ হয়ে গেছে, 1 বছর শেষে গেলে এখানে যে 20,000 টাকা ছিল, আমরা যে এখানে 20,000 টাকা, আমরা যে এখানে 20,000 টাকা ছিল, এই যে 20,000 টাকা ছিল, এই 20,000 টাকার মধ্যে 10,000 টাকা 1 বছরের টাকা অগ্রিমটা কমে যাবে। তাহলে দেখো আমরা তখন জাবেদা দিব কি, এই যে অগ্রিম বেতন যেটা, এই অগ্রিম বেতন সম্পদটা কি এখন কমে যাবে না? তাহলে আমরা তখন দিব অগ্রিম বেতন লিখেছি ভুল করে, ভাড়া হবে, হ্যাঁ, অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়া। তাহলে আমরা দিব তখন ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, আর অগ্রিম ভাড়া ক্রেডিট, অগ্রিম ভাড়া ক্রেডিট। তাহলে খেয়াল করো, বছরের শুরুতে যদি দিতাম তাহলে কি করতাম, 20,000 টাকা, তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। আর বছরের শেষে আমরা যেহেতু 1 বছর শেষ, তাহলে 10,000 টাকা, এই 10,000 টাকা যে আমাদের খরচ হয়ে গেছে, এটার জন্য জাবেদা দিচ্ছি ভাড়া হিসাব ডেবিট, আর এই অগ্রিম ভাড়া যে 20,000 ছিল, এখান থেকে 10,000 কমে যাবে, তাহলে অগ্রিম ভাড়া ক্রেডিট 10,000 টাকা। তাহলে ভাড়া হিসাব ডেবিট 10,000, অগ্রিম ভাড়া হিসাব ক্রেডিট 10,000 টাকা হবে। তাহলে এইটা আমরা সমন্বয় জাবেদা দিব বছরের শেষে ডিসেম্বর 31 তারিখে, ডিসেম্বর 31 তারিখে এই সমন্বয় জাবেদা দিব, ঠিক আছে। পরেরটায় যাই। এবার অগ্রিম আয়, দেখো টিউশন ফি বাবদ অগ্রিম 5,000 টাকা পেয়েছো, টিউশন ফি পেয়েছো অগ্রিম 5,000 টাকা, তাই না? এখনকার যুগে কেউ দেয় টিউশন ফি অগ্রিম? হ্যাঁ, অনলাইনে দেয়। টিউশন ফি বাবদ অগ্রিম 5,000 টাকা পেয়েছো, তাহলে যেহেতু এটা অগ্রিম পেয়েছো, অগ্রিম আয় মানে কিন্তু এটা কিন্তু দায়, অগ্রিম আয় মানে কি, এটা দায়, তাই না? তাহলে এইটা যে দায়, দায় তো ক্রেডিট হয়, তো দেখো দায় আমরা ক্রেডিটই করেছি, অগ্রিম টিউশন ফি আমরা ক্রেডিটই করেছি, আর টিউশন ফি আমরা ডেবিট করেছি, তাই না? তাহলে এইখানে যদি তুমি একটু খেয়াল করো, আচ্ছা এটা দরকার নাই, ওকে, যেটা বলছিলাম যে টিউশন ফি বাবদ অগ্রিম 5,000 টাকা প্রাপ্তি, তাহলে তুমি যে অগ্রিম পেয়েছো এটা কি একটা দায় না? অগ্রিম টাকা পেয়েছো, এটা একটা দায়। শুধুমাত্র যে টিউশন ফি বাবদ অগ্রিম নিয়েছো তা না, আমরা অনেক কিছুতে অগ্রিম, বাড়ি ভাড়া নেই না, বাড়ি ভাড়া অগ্রিম নেই না ভাড়াটিয়ার কাছ থেকে, 6 মাসের বাড়ি ভাড়া অগ্রিম নেই, কারো কারো কাছ থেকে 1 বছরের বাড়ি ভাড়া অগ্রিম নেই, তাই না? অগ্রিম বাড়ি ভাড়া নেই না। তো যে কোনো আয় তুমি যদি অগ্রিম নিয়ে থাকো, যে কোনো আয় তুমি যদি অগ্রিম নিয়ে থাকো, তাহলে এটা হচ্ছে এক ধরনের দায়। আর দায় কি হয়? ক্রেডিট হয়। আমরা ক্রেডিট করেছি অগ্রিম টিউশন ফি ক্রেডিট, আর টিউশন ফি আয় ডেবিট, ঠিক আছে। তাহলে এখানে কি বাড়তেছে? টিউশন ফি, এখানে একটা আয় বাড়তেছে, তাই না? আয় বৃদ্ধি পাচ্ছে, আর এখানে হচ্ছে দায় বৃদ্ধি পাচ্ছে। তাহলে আয় যদি বৃদ্ধি পায়, তাহলে আমার লাভ বৃদ্ধি পাবে। আয় বৃদ্ধি পেলে কি? আমার লাভ বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, তাই না? মানে লাভ মানে বলতে মুনাফা, মুনাফা বৃদ্ধি পাবে, মুনাফা বা আয় বৃদ্ধি পাবে, তাই না? মুনাফা বৃদ্ধি পাবে, আয়কর বৃদ্ধি পাবে, আয়কর বৃদ্ধি পাবে। তাহলে এইগুলো প্রভাবিত করে। এবার আসো, যদি অবচয় বা অবলম্বন থাকে, ধরো অবচয় ধার্য করা হলো 500 টাকা। আমরা জানি যে কোনো স্থায়ী সম্পত্তির অবচয় ধরতে হয়, তাই না? অবচয়ের একটা জাবেদা আছে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এই পুঞ্জীভূত অবচয়কে বলা হয় বিপরীত সম্পদ, অর্থাৎ যার মাধ্যমে সম্পদ হ্রাস পায়, যার মাধ্যমে সম্পদ কি পায়? হ্রাস পায়, এটাকে বলে বিপরীত সম্পদ। তাহলে পুঞ্জীভূত অবচয় কিন্তু একটা বিপরীত সম্পদ। আর অবচয় তো একটা ব্যয়, অবচয় একটা কি হিসাব? ব্যয় হিসাব। তার মানে ব্যয় এখানে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে? ব্যয় এখানে বৃদ্ধি পাচ্ছে, আর সম্পদ কমে যাচ্ছে। এখানে হলো সম্পদ মাইনাস, সম্পদ কমে যাচ্ছে। তাহলে অবচয় ধার্য করা হলো, জাবেদা হবে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। এরপর দেখো কুরিন বা অনাদায়ী, অনাদায়ী পাওনা। কুরিনও যা, অনাদায়ী পাওনাই তাই। যদি কুরিন থাকে, কুরিনে জাবেদা দিবা কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিত হিসাব ক্রেডিট। কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিত হিসাব ক্রেডিট। তাহলে কুরিন যে টাকাটা পাওয়া যাবে না, এটাকে আমরা ব্যয় হিসাবে ধরছি, যে টাকাটা পাওয়া যাবে না। আর
কুরিন সঞ্চিতি, খেয়াল করো কুরিন সঞ্চিতি, এটা কিন্তু আমরা ভবিষ্যতে আমরা জানি যে কিছু টাকা আমরা আদায় করতে পারবো না, আমরা আগে থেকেই কিন্তু একটা সঞ্চিতি তহবিল গঠন করে থাকি। তাহলে এই অবচয় এবং কুরিনের জাবেদাটা একদম মুখস্থ করে ফেলবা খুব সুন্দরভাবে, যে অবচয় থাকলে কি হবে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট, কুরিন থাকলে কুরিন হিসাব ডেবিট, কুরিন সঞ্চিতি হিসাব ক্রেডিট। পরেরটা আসো মজুদ পণ্য। এই মজুদ পণ্য একটা নিত্য বা অবিরততে আছে, আর একটা হচ্ছে কালীন বা কালান্তিকে আছে। খুব ভালো করে খেয়াল করবো, একটা হচ্ছে নিত্য বা অবিরত, আর একটা হচ্ছে কালীন বা কালান্তিক। আমরা মজুদ পণ্য কিন্তু দুইভাবে হিসাব করি, একটা নিত্য বা অবিরত পদ্ধতিতে, একটা কালীন বা কালান্তিক। কালীন বা কালান্তিক এটা অনেক আগের নিয়ম, ব্রিটিশ নিয়ম, আর নিত্য বা অবিরত এটা হচ্ছে আমেরিকান নিয়ম, আধুনিক নিয়ম। ঠিক আছে, আমরা দুই নিয়মেই জাবেদা শিখবো। প্রথমটা বলেছে মজুদ পণ্যের ক্রয় মূল্য 3000 টাকা কিন্তু বাজার মূল্য 2500 টাকা। তাহলে যদি এরকম থাকে তাহলে আমরা জাবেদা কি করব, বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট, মজুদ পণ্য হিসাব ক্রেডিট। কিন্তু যদি আমাদের হিসাবকাল শেষে বলা থাকে, কি বলা থাকে, হিসাবকাল শেষে মজুদ পণ্য মূল্যায়ন করো, এটা হলো সারা বছরই মজুদ পণ্য মূল্যায়ন করা হয়। আর কালীন বা কালান্তিকে শুধু বছর শেষে মূল্যায়ন করা হয়। তো যদি বছর শেষে মূল্যায়ন করতে বলে সেক্ষেত্রে আমাদের জাবেদা হবে সমাপনী মজুদ পণ্য ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আমাদের সাধারণত এইটা পরীক্ষায় বেশি আসে, কালীন বা কালান্তিকটা। ঠিক আছে, তাহলে হিসাবকাল শেষে যদি বলে জাবেদা কি করবা, সমাপনী মজুদ পণ্য ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আর যদি সারা বছর ধরে আমরা উত্তোলন করি, খেয়াল করো একটু, সারা বছর ধরে যদি আমরা হিসাব করি তাহলে তখন মজুদ পণ্য জাবেদা হবে বিক্রিত পণ্যের ব্যয় ডেবিট আর মজুদ পণ্য ক্রেডিট। এবার আসি বিলম্বিত বিজ্ঞাপন রয়েছে বছর শেষে যদি বলা থাকে, তাহলে বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, বিজ্ঞাপন খরচ ক্রেডিট। যদি বলে বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত কিন্তু একটা সম্পদ, তাই না, অবলোপন মানে খরচ, অবলোপন মানে খরচ, আর বিলম্বিত মানে কি, সম্পদ। তাহলে যদি আমাদেরকে বিলম্বিত বলে তাহলে এটা সম্পদ, বিলম্বিত বিজ্ঞাপন ডেবিট, আর বিজ্ঞাপন খরচ কি হবে, বিজ্ঞাপন খরচ ক্রেডিট হবে। এরপর দেখো অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে, একটা আগে ছিল কি অনুপার্জিত, বা এটার নাম হচ্ছে অগ্রিম, অনুপার্জিত বা অগ্রিম, অগ্রিম সেবা আয় কি হয়েছে, অর্জিত হয়েছে। অর্জিত হওয়া মানে আয় হয়েছে, আগে দায় ছিল, অগ্রিম থাকলে কি হয়, এটা একটা দায়, তাই না, অগ্রিম থাকলে এটা একটা দায়। তাহলে অনুপার্জিত সেবা আয় অর্জিত হয়েছে, তাহলে আমাদের আয় বৃদ্ধি পেয়েছে। আগে আগে অগ্রিম ছিল, এখন সেটা আয় হয়ে গেছে। মানে বিষয়টা এরকম যে তুমি ভাড়াটিয়ার কাছ থেকে 6 মাসের টাকা অগ্রিম নিয়েছিলে, তো তুমি যে অগ্রিম টাকাটা নিয়েছো এটা কিন্তু দায়, তাই না। 1 মাস যখন পার হবে, 1 মাসের বাড়ি ভাড়ার টাকাটা তোমার কি হয়ে যাবে, আয় হয়ে যাবে, তাই না। তার মানে আগে দায় ছিল, এখন সেটা কি হয়েছে, আয় হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু আয় হয়েছে, আয়টা ক্রেডিট হবে, সেবা আয় ক্রেডিট হবে। আর অনুপার্জিত সেবা আয়, দায়টা এখন কমে যাচ্ছে, তাই না, আগে 6 মাসের দায় ছিল, এখন দায় 1 মাসের কমে যাচ্ছে, তাহলে এটা ডেবিট হয়ে যাবে। এরপরে আছে অলিখিত ক্রয় বা অলিখিত বিক্রয়। অলিখিত ক্রয়ের জন্য কি হয়, ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। অলিখিত ক্রয় মানে কি, মানে ক্রয় করার সময় আমরা যে জাবেদাটা দিই এটাই হচ্ছে অলিখিত ক্রয়, তো ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আর অলিখিত বিক্রয় করার সময় নর্মাল যে বিক্রয় জাবেদা, প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে অলিখিত ক্রয় এবং অলিখিত বিক্রয় এটাও আসতে পারে নর্মাল জাবেদা। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো সমস্যা 2 একটা অঙ্ক দেওয়া আছে। 2024 সালের রিয়ান রিপেয়ার সার্ভিসের রেওয়ামিল ও সমন্বয় সমূহ নিচে প্রদত্ত হলো। তাহলে আমাদের কি দেওয়া আছে, একটা রেওয়ামিল দেওয়া আছে। 31 ডিসেম্বর 2024 সালের একটা রেওয়ামিল দেওয়া আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 31 ডিসেম্বর 2024 সালের আমাদের একটা রেওয়ামিল দেওয়া আছে। এই 2024 সালের তারিখে আমাদের একটা রেওয়ামিল দেওয়া আছে। এখন হিসাবের নামের মধ্যে দেখো নগদ টাকা, এরপরে হচ্ছে অগ্রিম বীমা, তারপরে আছে রিপেয়ার সাপ্লাইজ, এরপরে রিপেয়ার সরঞ্জাম, তারপরে পুঞ্জীভূত অবচয় মূলধন, এগুলো দেওয়া আছে। এই পাশে আরও কিছু দেওয়া আছে, অনুপার্জিত সেবা আয় বা অগ্রিম সেবা আয় নামে আমরা চিনি। এরপরে ভাড়া আয় আছে, রিপেয়ার সেবা আয়, বেতন খরচ, ভাড়া খরচ, টোটাল টাকার যোগফল দেওয়া আছে। এক পাশে ধরে নেই, দুই পাশে মিলে দিয়েছি। এখন অন্যান্য তথ্যাবলীর মধ্যে দেখো অগ্রিম বীমার 800 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে কি, আগে যেটা অগ্রিম ছিল এটা এখন ব্যয় হয়ে গিয়েছে। আগে ছিল কি অগ্রিম, সম্পদ হিসাবে ছিল, আর এখন কি হয়েছে, এখন সেটা খরচ বা ব্যয় হয়ে গিয়েছে, তাই না। রিপেয়ার সরঞ্জামের উপর 14% অবচয় ধার্য করতে হবে। রিপেয়ার সরঞ্জাম এটা একটা সম্পদ, এই সম্পদের উপরে 14% অবচয় ধার্য করতে হবে। 3 নম্বরে হচ্ছে বকেয়া বেতন 500 টাকা। বকেয়া বেতন আমাদের বেতন পরিশোধ করা হয় নাই, তো যেহেতু বেতন পরিশোধ হয় না, এটা বকেয়া বেতন 500 টাকা। অনুপার্জিত আয়ের অর্ধেক চলতি বছরে অর্জিত হয়েছে। আগে ছিল অনুপার্জিত, মানে দায় আকারে ছিল। যেমন আমরা ভাড়াটিয়ার কাছ থেকে যদি অগ্রিম ভাড়াটা নিয়ে থাকি, এটা একটা দায়, এবং
1 মাস যখন পার হয়ে যাবে 1 মাসের টাকা আমার আয় হয়ে যাবে, তাই না? তো এটা হচ্ছে অনুপার্জিত আয় অর্জিত হয়েছে অর্ধেক। ওকে, এখন কি করতে হবে যে 8 কলাম বিশিষ্ট কার্যপত্র প্রস্তুত করো। তো 8 কলম বিশিষ্ট কার্যপত্র যদি আমাদের প্রস্তুত করতে হয় তাহলে আমরা গত ক্লাসে ঘর শিখেছিলাম যে 8 কলামের ঘর কি কি হয়, 10 কলামের ঘর কি কি হয়। তো চলো দেখি 8 কলামের একটা ঘর আমরা প্রস্তুত করে ফেলি। এটা হলো 8 কলামের ঘর, হিসাবের খাত দিয়েছি। তুমি যদি এখানে ক্রমিক নাম্বার দিতে চাও একটা ঘর দিতে পারো এক্সট্রা, যদি না দিতে চাও কোনো সমস্যা নাই। হিসাবের খাতের পরে এরপরে হচ্ছে রেওয়ামিল, রেওয়ামিলের ডেবিট ক্রেডিট আছে, সমন্বয়ের ডেবিট ক্রেডিট আছে। এরই পরে একটা ঘর থাকে 10 কলামে, যেটার নাম হচ্ছে সমন্বিত রেওয়ামিল, যেই ঘরটা আমরা দেই নাই। সমন্বিত রেওয়ামিলের ঘরটা আমরা দেইনি, তাই না? 8 কলামে দিতে হয় না। এরপরে আয় বিবরণী, এরপরে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। তো দেখো প্রথমে যেই রেওয়ামিলটা আমাদের দেওয়া ছিল, যেই এন্ট্রিগুলো এখানে ছিল, নগদ টাকা থেকে শুরু করে একদম ভাড়া খরচ পর্যন্ত সবগুলো এন্ট্রি, এটা রেওয়ামিলের এন্ট্রি। তো আমরা কি করব, এখানে রেওয়ামিলের যে ঘরটা আছে এই ঘরে ডেবিট টাকাটা ডেবিটে, ক্রেডিট টাকাটা ক্রেডিটে সিরিয়ালে লিখে ফেলবো। যেমন নগদ টাকা ছিল 4800 টাকা, অগ্রিম বিমা ছিল 1200 টাকা, রিপেয়ার সাপ্লাইজ ডেবিট, রিপেয়ার সরঞ্জাম ডেবিট, পুঞ্জীভূত অবচয় এটা আবার ক্রেডিটে ছিল। দেখো পুঞ্জীভূত অবচয় এটা কিন্তু ক্রেডিট পাশে ছিল, তো আমরাও ক্রেডিট পাশে লিখব। মূলধন ক্রেডিটে ছিল, অনুপার্জিত বা অগ্রিম সেবা আয় ক্রেডিটে, ভাড়া আয় এটাও একটা আয়। এই সবগুলো আমরা সিরিয়ালে লিখে ফেলবো। এরপরে আরও আছে রিপেয়ার সেবা আয় ক্রেডিটে লিখব, বেতন খরচ ডেবিটে, ভাড়া খরচ ডেবিটে, বিমা খরচ, আচ্ছা বিমা খরচ এগুলো পরে আসছে। আমরা সবগুলো সিরিয়ালে লেখার পরে এই যে নিচের যে সমন্বয়গুলো আছে এগুলোর জাবেদা করতে হবে। জাবেদা করার পরে জাবেদায় কি থাকে, একটা ডেবিট থাকে একটা ক্রেডিট থাকে। এই ডেবিট এন্ট্রি ক্রেডিট এন্ট্রি দুইটাই কিন্তু সমন্বয়ের ঘরে লিখতে হবে। এই যে মাঝখানে যে সেকেন্ড কলাম যেটা আছে সমন্বয়, এই ডেবিট ক্রেডিটে লিখতে হবে জাবেদা করার পরে। প্রথমটা দেখো, অগ্রিম বিমার 800 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা অগ্রিম বিমার 800 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে কি, খরচ হয়ে গেছে। আমাদের এখানে সম্পদ দেওয়া আছে, দেখো 1200 টাকার একটা সম্পদ দেওয়া আছে, আর এখানে বলছে 800 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। আগে 1200 টাকা ছিল, এখন 800 টাকা কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। তাহলে আমরা জাবেদা কি দিব, দেখো জাবেদা দিয়েছি আমরা বিমা খরচ ডেবিট, এই যে বিমা খরচ ডেবিট আর অগ্রিম বিমা ক্রেডিট। তাহলে এই এন্ট্রিটা আমাদের ছিল না, এটা নতুন করে কিন্তু আমরা নিয়ে এসেছি। বিমা খরচ কোথায় লিখতে হবে, ডেবিট পাশে, সমন্বয়ের ডেবিট পাশে, সমন্বয়ের ডেবিট পাশে লিখবো বিমা খরচ। আর অগ্রিম বিমা যেহেতু আমাদের আগে থেকেই আছে, এই অগ্রিম বিমার সমন্বয়ের ক্রেডিট পাশে লিখবো 800 টাকা। তাহলে আমাদের যে টাকাটা খরচ হয়ে গেছে এইটা আমরা আগে জাবেদা করব। জাবেদা করার পরে একটা লিখেছি আমরা হচ্ছে বিমা খরচ নামে, আর একটা লিখেছি অগ্রিম বিমা। বিমা খরচ ডেবিট আর অগ্রিম বিমা ক্রেডিট। তাহলে আমরা জাবেদা করার পরে জাবেদার ডেবিটটা ডেবিট দিকে লিখবো, ক্রেডিটটা ক্রেডিট পাশে লিখবো। কোন ঘরে, সমন্বয়ের ঘরে। এই সমন্বয়ের কলামে আমরা লিখবো, ঠিক আছে, সমন্বয়ের কলামে লিখবো। 2 নম্বরটা, রিপেয়ার সাপ্লাইজের উপরে 14% অবচয় ধার্য করতে হবে। এটা হচ্ছে রিপেয়ার সরঞ্জামের উপরে, সরঞ্জাম হচ্ছে 15,000 টাকা, এটার উপরে অবচয় ধার্য করো। অবচয় ধার্য করে আমরা আবারও জাবেদা দিব। দেখো অবচয় খরচ হিসাব ডেবিট, এটা ডেবিট পাশে লিখবো, 2100 টাকা হয়। আর পুঞ্জীভূত অবচয় আমাদের যেহেতু আগে থেকে আছে, আমরা এই যে পুঞ্জীভূত অবচয় যেটা আছে এইটার ক্রেডিট পাশে টাকাটা লিখবো 2100 টাকা, পুঞ্জীভূত অবচয়ের ক্রেডিট পাশে। পরেরটা দেখো, বকেয়া বেতন, বেতন বকেয়া আছে, এটা তো একটা ব্যয়, বেতন একটা ব্যয়, কিন্তু এটা বকেয়া আছে। বকেয়া যদি থাকে তার মানে এটা তো পরিশোধ করা হয় নাই, তাই না? তার মানে এটা জাবেদা হচ্ছে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, তাই না? বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আমরা গত ক্লাসে কিন্তু সমন্বয় জাবেদা শিখেছি। তাহলে বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট, এটা আমরা কিভাবে লিখবো দেখো, যেহেতু বেতন আগে থেকেই আছে এটা ডেবিট পাশে লিখবো, আর বকেয়া বেতন যেহেতু নাই এটা নতুন করে আমি এখানে নিচে লিখে দিব, এটার ক্রেডিট পাশে লিখবো, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। তারপরে দেখো 4 নাম্বার, অনুপার্জিত আয়ের অর্ধেক চলতি বছরে অর্জিত হয়েছে। তো অনুপার্জিত আয় কত ছিল, সেবা আয় দেখো 10,000 টাকা ছিল, অনুপার্জিত সেবা আয় 10,000 টাকা, এর অর্ধেক মানে 5,000 টাকা আয় হয়েছে, তাই না? আয় যদি হয় তাহলে এই দায়টা এখন কমে গেছে, অনুপার্জিত সেবা আয় এটা কমে গেছে, দায় কমে গেলে ডেবিট করতে হয়। তাহলে আমরা জাবেদা করব অনুপার্জিত সেবা আয় ডেবিট,
তাহলে অনুপার্জিত সেবা আয়ের ডেবিট পাশে টাকা লিখবো 5,000। আর সেবা আয় কি আমাদের আছে? সেবা আয় এই যে রিপেয়ার সেবা আয়, তো সেবা আয় আগে থেকে আছে, এইটার ক্রেডিট পাশে বসাবো। তাহলে অনুপার্জিত সেবা আয়ের ডেবিটে আর সেবা আয়ের ক্রেডিট পাশে। তাহলে আমরা এই রেওয়া মিলটা কোথায় পাই? এটা আমাদের অঙ্কের মধ্যে দেওয়া থাকে। সমন্বয়টা কোথায় পাই? এটা আমাদের নিচে রেওয়া মিলের নিচে যে সমন্বয় থাকে ওগুলো জাবেদা করার পরে জাবেদার ডেবিট টাকা আর ক্রেডিট টাকা মিলেই কিন্তু এই সমন্বয়ের ঘরটা লিখতে হয়। এবার পরের 3 নম্বর যে ঘরটা ছিল সমন্বিত রেওয়া মিল, এই ঘরটা কিন্তু এখন দেওয়া নাই। ওই ঘরে কি লিখতাম? এই রেওয়া মিল আর সমন্বয় দুইটা যোগ বিয়োগ করে সমন্বিত রেওয়া মিলে লিখতাম। কিন্তু এখন যেহেতু ওই ঘরটা আমাদের নাই, আমাদের যেহেতু 8 কলাম বিশিষ্ট করতে হবে বা 8 ঘরা বিশিষ্ট করতে হবে, তাহলে আমরা যে কাজটা করব, এই রেওয়া মিল আর সমন্বয় এই দুইটা যোগ বিয়োগ করার পরে যদি দেখি যে এইটা হলো আয় ব্যয়ের মধ্যে পড়ে, তাহলে আমরা বসাবো আয় বিবরণীতে। আয় বিবরণীতে কি বসে? আয় এবং ব্যয়, এই দুইটা আয় বিবরণীতে বসে। আর্থিক অবস্থার বিবরণীতে বসে সম্পদ, এরপরে বসে দায়, এরপরে বসে মূলধন, আর বসে উত্তোলন। এইগুলো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে বসে। আয় বিবরণীতে কি বসে? আয় আর ব্যয়। তাহলে যত আয় ব্যয় আছে এখানে বসাবো। তাহলে আমরা প্রথম এন্ট্রি যদি দেখি, নগদ টাকা। নগদ টাকা কি আয় ব্যয় নাকি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, কোনটার মধ্যে পড়ে? নগদ টাকা একটা সম্পদ। তাহলে নগদ টাকা যেহেতু সম্পদ, 4,800, এটা কিন্তু আয় ব্যয়ের ভিতরে যাবে না। কোথায় যাবে? একদম আর্থিক অবস্থার বিবরণীতে। সম্পদ আছে না, তাহলে 4,800 আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট পাশে, এখানে ডেবিট পাশে আছে, ওখানে ডেবিট পাশে বসবে। অগ্রিম বীমা 1,200 টাকা, দেখো অগ্রিম বীমা 1,200 টাকা। আবার সমন্বয়ের মধ্যে এটা আবার ক্রেডিট পাশে আছে, তাহলে এটা ডেবিট আর সমন্বয়ের মধ্যে ক্রেডিট। তাহলে ডেবিট এবং ক্রেডিট যদি বিপরীত দিকে থাকে আমরা বিয়োগ করে ফেলবো। তাহলে 1,200 টাকা থেকে 800 বিয়োগ করো, কত থাকে? 400 টাকা থাকে। তাহলে 400 টাকা কোথায় বসাবো? সম্পদে, কারণ অগ্রিম বীমা একটা সম্পদ, আমরা সম্পদে বসাবো। ঠিক আছে। রিপেয়ার সাপ্লাইজ একটা সম্পদ, এটাও দেখো সম্পদে বসিয়েছি। রিপেয়ার সরঞ্জাম, এটাও একটা সম্পদ, সম্পদে বসিয়েছি। এরপরে পুঞ্জীভূত অবচয়, এটা একটা দায়। তাহলে যেহেতু এটা একটা দায়, আমরা কোথায় বসাবো? আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট পাশে বসাবো। ঠিক আছে। এরপরে মূলধনও আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট পাশে বসে, মূলধনও বসে ক্রেডিট পাশে। অনুপার্জিত সেবা আয়, এটাও কিন্তু একটা দায়। হ্যাঁ, অনুপার্জিত সেবা আয় এটাও একটা দায়। তার মানে অগ্রিম টাকা নিয়েছো। এই অগ্রিম যে টাকা নিয়েছো, দেখো রেওয়া মিলে ছিল 10,000 টাকা, আর এখানে ডেবিট পাশে 5,000। তার মানে কি বড় কোন পাশ? ক্রেডিট পাশটা বড়। তো যেহেতু ক্রেডিট পাশটা বড়, আমরা দুইটা বিয়োগ করব, ডেবিট ক্রেডিট বিয়োগ করে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট পাশে লিখব। ঠিক আছে। আচ্ছা, পরেরটায় যাই। ভাড়া আয় যেহেতু একটা আয়, এটা আয় বিবরণীতে বসবে, ক্রেডিটে আছে ক্রেডিটে বসবে। হ্যাঁ, ভাড়া আয় একটা আয়। এরপরে রিপেয়ার সেবা আয় দেখো ক্রেডিটে আছে 30,000, এখানেও ক্রেডিট, দুইটাই কিন্তু ক্রেডিট। তাহলে ক্রেডিট আমরা কি করতে পারি? যোগ করতে পারি। তাহলে যোগ করে আমরা যেহেতু আয় বিবরণীতে 35,000 টাকা বসাই দিলাম। বেতন খরচ, এটা কিন্তু একটা ব্যয়, তাহলে ডেবিটে আছে 21,500, এখানে ডেবিটে আছে 500, দুইটা যোগ করো, কত হবে? ডেবিট যোগ করলে আয় বিবরণীতে বসাবো 22,000 টাকা। ভাড়া খরচ একটা ব্যয় 9,000 টাকা, সরাসরি আয় বিবরণীর ডেবিট পাশে বসাই দিলাম। বিমা খরচ, এটাও ব্যয়, এটাও আমি আয় বিবরণীর ডেবিট পাশে বসাবো। অবচয় খরচ ব্যয়, এটাও আয় বিবরণীর ডেবিট পাশে বসবে। এরপরে বকেয়া বেতন, এইটা আবার দায়, বেতন পরিশোধ করা হয়নি, তাহলে এটা বকেয়া বেতনের মধ্যে পড়ে। এটা একটা দায় হলে আমরা কোথায় দিব? আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে দিব। এখন আমি যদি সবগুলো যোগ করি, আমার রেওয়া মিল মিলে যাবে দুই পাশ, এই যে 52,500, সমন্বয় মিলে যাবে 8,400। আয় বিবরণী মিলবে না, ক্রেডিট পাশে 36,000, ক্রেডিট পাশে 35,000, ভুল করেছে, 36,500 হবে, এটা ভুল করেছে, ঠিক করে দেই। না, ঠিকই আছে, 35,000 এখানে, আর এ পাশে আছে 1,500 টাকা ওই যে নিচে, তাহলে 36,500। তাহলে এই পাশে আছে 36,500, এই পাশে ডেবিট পাশে 36,500 হয় না, কম হয়। কত টাকা কম হয়? 2,600 টাকা কম হয়। যেটা কম হয় এটা আমার একটু উপর দিয়ে লিখে দিব, এবং এটা যে লিখবো এটার একটা নাম দিব নিটাই, এটার নাম দিব নিটাই।
তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো যে প্রথমে আয় বিবরণী তো মিলবে না, আয় বিবরণীর ক্রেডিট পাশটা আগে যোগ করবা, বা যেই পাশ বড় হবে ওই পাশটা আগে যোগ করবা। যোগ করার পরে দেখবা যে অপর পাশে কত টাকা কম হয়। আমার এখানে ডেবিট পাশে কম হয়েছে, ওই যত টাকা কম ওইটা লিখে দিব, এটার নাম দিব, যদি ডেবিট পাশে কম হয় নাম দিব নিট আয়, আর যদি ক্রেডিট পাশে কম হয় তাহলে নাম দিব নিট ক্ষতি। তাহলে নিট আয় কত টাকা? 2600 টাকা। এই আয়ের টাকাটা আমরা ব্যালেন্স শিটের ক্রেডিট পাশে অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিট পাশে বসাবো। ডেবিট পাশের টাকাটা কোথায় বসবে? এটা লাভের টাকা না, আয়ের টাকা না? আয়ের টাকা কোথায় বসে? মূলধনের সাথে বসে। তাহলে মূলধনের সাথে যোগ করার জন্য মূলধন তো ক্রেডিটে বসে, এই জন্য আর্থিক অবস্থার বিবরণীতে আমরা ক্রেডিট পাশে বসাবো এই আয়ের টাকাটা। ঠিক আছে, এবার আর্থিক অবস্থার বিবরণী যদি আমরা দুই পাশ যোগ করি তাহলে আমাদের অঙ্ক মিলে যাবে। এইভাবে আমাদের করতে হবে। আবার যদি ক্ষতি হইতো তাহলে আমরা কিন্তু ক্রেডিট পাশে বসাইতাম, যে কয় টাকা কম হবে সে কয় টাকা ক্রেডিট পাশে। এই ক্রেডিট পাশের টাকাটা আর্থিক অবস্থার বিবরণীতে তখন ডেবিট পাশে অর্থাৎ বিপরীত পাশে বসাতে হয়। ডেবিটে থাকলে ক্রেডিটে, আর ক্রেডিটে থাকলে ডেবিটে, বিপরীত পাশে বসাতে হয়। বুঝতে পেরেছো? এভাবে আমরা ডাবল আন্ডারলাইন দিয়ে সবগুলো ক্লোজ করে দিব। এই ছিল আমাদের অঙ্ক। চলো আর একটা অঙ্ক দেখি। সবাই একটু কমেন্টস করে জানাও তো যে এটা বুঝতে পেরেছো কিনা, সবাই একটু জানাও দ্রুত। আচ্ছা, আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখন আমরা পরের অঙ্কটায় যাব। দেখো, এটা হলো সমস্যা 3। রতন ব্রাদার্সের 31শে মার্চ 2022 সালের প্রথম ত্রৈমাসিক রেওয়ামিল, এটা হচ্ছে প্রথম ত্রৈমাসিক রেওয়ামিল নিম্নে প্রদত্ত হলো। দেখো এখানে কি কি দেওয়া আছে? মূলধন দেওয়া আছে, নগদ তহবিল আছে, সেবা আয়, অনুপার্জিত সেবা আয়, সাপ্লাইজ, আরও দেওয়া আছে কি বেতন খরচ, অগ্রিম বীমা, যন্ত্রপাতি, কিছু সমন্বয় আছে অন্যান্য তথ্যাবলী, যেমন 31শে মার্চ অনুত্তীর্ণ বীমার পরিমাণ 2000 টাকা। এটা কিন্তু উত্তীর্ণ হয় নাই, যদি বলতো উত্তীর্ণ হয়ে গেছে তাহলে খরচ, যেহেতু অনুত্তীর্ণ এটা কি সম্পদ। এরপরে বলেছে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 1200 টাকা, অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 1200 টাকা। তাহলে এটা কিন্তু ব্যবহৃত হয় নাই, অব্যবহৃত মানে সম্পদ আকারে আছে কিন্তু এখনও। ঠিক আছে, 1200 টাকা। অনুপার্জিত সেবায়ের 1/3 অর্জিত হয়েছে, তার মানে 1/3 আয় হিসাবে অর্জিত হয়েছে, আগে কিন্তু দায় ছিল। প্রাপ্য সেবা আয় 2000 টাকা, তার মানে এই টাকাটা এখনো পাওয়া যায়নি। প্রাপ্য মানে কি? প্রাপ্য মানে পাবো। আর প্রাপ্ত পয়ে তয়, যেমন ধরো আমি এখানে লিখি প্রাপ্ত, এটা হচ্ছে পাওয়া হয়ে গেছে, এটা আয়। আর যদি বলে প্রাপ্য, তার মানে এখনো পাইনি, ভবিষ্যতে পাবো, অর্থাৎ দেনাদার বোঝাচ্ছে। আচ্ছা, এখন ক নম্বরে বলছে মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো, প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও, সমন্বিত রেওয়ামিল তৈরি করো। এই যে তিনটা ক খ গ, মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট সেবা আয়ের পরিমাণ কিভাবে নির্ণয় করব? এই যে অনুপার্জিত যে সেবা আয়টা রয়েছে, এই কতটুকু অর্জিত হয়েছে সেটাও কিন্তু আমাকে দেখাইতে হবে। তাহলে সেবা আয় কয় টাকা ছিল? 60,000 টাকা ছিল। এখান থেকে নতুন করে অর্জিত হয়েছে কত টাকা? 4,000 টাকা। তাহলে এটা যোগ করলে কত হয়? 64,000 টাকা। তাহলে একটু মনোযোগ দাও। সেবা আয় 60,000 টাকা, এখানে দেওয়া আছে সেবা আয় কত টাকা? 60,000 টাকা। এরপরে বলা হয়েছে যে অনুপার্জিত সেবা আয়ের 1/3 অর্জিত হয়েছে। তাহলে অনুপার্জিত সেবা আয় হচ্ছে 12,000 টাকা। 12,000 টাকার 1/3 মানে কি? 3/1 তাহলে 3 দিয়ে ভাগ করো, তাহলে 4,000 টাকা। তাহলে 4,000 টাকা কি হয়েছে? অর্জিত হয়েছে। আবারও একটা আছে প্রাপ্য সেবা আয় 2,000 টাকা। এই টাকাটাও তো পাবা তুমি, এইটাও তো তোমার একটা আয়, তাই না? তাহলে তুমি কি করবা? সেবা আয় 60,000 টাকা, এর সাথে যেটা অর্জিত হয়েছে 4,000 টাকা যোগ করে 64,000 টাকা, আর যেটা প্রাপ্য আছে সমন্বয় ওই 2,000 টাকাও তুমি এখানে যোগ করে দিবা। তাহলে মোট সেবা আয় হলো 66,000 টাকা। অনেকে এই প্রাপ্য আয় যে 2,000 টাকা, এই যে 2,000 টাকা যেটা ছিল এইটা যোগ করে না, কারণ মনে করো এটা তো প্রাপ্য, এটা তো এখনো পাইনি, বাট এটা তো একটা আয়, তুমি পাও বা না পাও ভবিষ্যতে পাবা, এটা তো আয়, আয়টা যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মোট সেবা আয়ের পরিমাণ নির্ণয় করে ফেললাম। কিভাবে? প্রথমে সেবা আয় আগে দেওয়া ছিল 60,000, রেওয়ামিলে ছিল। এখান থেকে অনুপার্জিত যে 12,000 আছে 3/1 অর্জিত হয়েছে, তাহলে আমরা 3 দিয়ে যদি ভাগ করি 4,000 টাকা, এটাও যোগ হবে। আর প্রাপ্য সেবা আয় 2,000 টাকা, এটাও যোগ হবে। সবগুলো যোগ করলে মোট সেবা আয়। এবার প্রয়োজনীয় সমন্বয় দাখিলা করতে হবে। এই যে সমন্বয় বা অন্যান্য তথ্যাবলী আছে, এগুলোর জন্য আমরা সমন্বয় দাখিলা করব। তো
সমন্বয় দাখিলা করতে গেলে আমাদের জাবেদার মতো একটা ছক করতে হবে। জাবেদার যে ছক, সেই একই ছক কিন্তু আমাকে এখন করতে হবে, ঠিক আছে? তো চলো আমরা একটা জাবেদার ছক করে ফেলি। তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, আর এখানে রতন ব্রাদার্স, এখানে লিখব সমন্বয় জাবেদা, ঠিক আছে? তো প্রথম জাবেদায় আসি। 31শে মার্চ অনুত্তীর্ণ বিমার পরিমাণ 2000 টাকা। খুব মনোযোগ দিবা, অনুত্তীর্ণ বিমা 2000 টাকা। প্রথমে দেখব যে আমার এই রেওমিলের মধ্যে কি দেওয়া আছে। রেওমিলের মধ্যে দেওয়া আছে হচ্ছে অগ্রিম বিমা। দেখো রেওমিলের মধ্যে দেওয়া আছে কি অগ্রিম বিমা, তার মানে এটা সম্পদ। 6000 টাকা অগ্রিম বিমা দেওয়া আছে। এখানে বলেছে 2000 টাকা অনুত্তীর্ণ আছে। অনুত্তীর্ণ মানে এই 2000 টাকার মেয়াদ শেষ হয় নাই, এখনও সম্পদ নামে আছে। আগে সম্পদ ছিল 6000, এখন সম্পদ আছে 2000। ভালো করে বুঝো, আগে সম্পদ ছিল 6000, এখন সম্পদের পরিমাণ আছে। সম্পদের পরিমাণ কিভাবে বুঝলাম? এই যে অনুত্তীর্ণ, এটার মেয়াদ শেষ হয় নাই। তাহলে আগে ছিল 6000, এখনও অনুত্তীর্ণ আছে 2000। তার মানে বাকি 4000 টাকা কোথায় গেল? বাকি 4000 টাকা খরচ হয়ে গেছে। তাহলে এই যে খরচ হয়ে গেছে, আমরা সুন্দর করে জাবেদা দিব বিমা খরচ ডেবিট আর অগ্রিম বিমা হিসাব ক্রেডিট। বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট, ঠিক আছে? এরপরে সাপ্লাইজ, অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 1200 টাকা। অব্যবহৃত সাপ্লাইজ মানে কি? এইটাও ব্যবহার করা হয়নি। তাহলে আমাদের রেওমিলে সাপ্লাই সম্পদ দেওয়া আছে 8000 টাকা। 8000 টাকা সম্পদ ছিল, কিন্তু এখন মাত্র হাতে আছে বা অব্যবহৃত আছে 1200 টাকা। 8000 টাকা সম্পদ ছিল, এখন মাত্র 1200 টাকা আছে, বাকি সাপ্লাইজ কই? খরচ হয়ে গেছে। তাহলে দেখো বাকি সাপ্লাইজ খরচ হয়ে গেছে, আমরা দিব সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট। কত টাকা? ওই যে বিয়োগ করব, আর সাপ্লাইজ হিসাব ক্রেডিট, বিয়োগ করে কত হয়? 6800 টাকা। পরেরটা দেখি, অনুপার্জিত সেবা আয়ের 1/3 অর্জিত হয়েছে। ওই যে 1/3 মানে কি? 4000 টাকা অর্জিত হয়েছে। তাহলে 4000 টাকা অর্জিত হয়েছে মানে কি? এটা একটা আয় হয়েছে। তাহলে আয় যদি হয়, আমরা আয় ক্রেডিট করব, সেবা আয় ক্রেডিট। আর অনুপার্জিত সেবা আয়, এটা কি হবে? ডেবিট হবে। ব্যাখ্যা দিতে হবে কিন্তু প্রত্যেকটা, দেখো ব্যাখ্যা দেওয়া আছে। সেবা আয় হিসাবভুক্ত করা হলো, হিসাবভুক্ত না করে সমন্বয় করা হলো লিখবা, ঠিক আছে? অগ্রিম বিভাগ হিসাব সমন্বয় করা হলো, শুধু সমন্বয় করা হলো, এটা অ্যাড করে দিবা। আর একটা ছিল না লাস্টে আমাদের, এই যে 4 নম্বর, প্রাপ্য সেবা আয় 2000 টাকা। প্রাপ্য মানে কি? পাইছি আমরা? এখনো পাইনি। এটা হচ্ছে প্রাপ্য, এখনো আমরা পাইনি। যেহেতু আমরা পাইনি, তাহলে জাবেদা কি হবে? দেখো প্রাপ্য আমাদের হবে প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট 2000 টাকা। এটা আমরা ভবিষ্যতে পাবো, ঠিক আছে? ওকে, আর কি আছে আমাদের? ওকে, এরপরে সমন্বিত রেওমিল তৈরি করো। সমন্বিত রেওমিল, সমন্বিত রেওমিল তৈরি করো। দেখো আমাদের একটা সমন্বিত রেওমিল তৈরি করতে বলেছে, মানে পুরোটা করতে বলে নাই। আমাদের কার্যপত্র পুরোটা করতে বলে নাই। আমাদের যদি পুরোটা করতে বলতো 8 কলাম বিশিষ্ট বা 10 ঘরা বিশিষ্ট একটা কার্যপত্র প্রস্তুত করা, আমাদের সেটা চাইনি। আমাদের বলেছে সমন্বিত রেওমিল। তো সমন্বিত রেওমিল কিভাবে পাই? রেওমিল আর সমন্বয় এই দুইটা যোগ বিয়োগ করেই তো পাই না? রেওমিল আর সমন্বয় যোগ বিয়োগ করেই তো সমন্বিত রেওমিল হয়। তো আমরা রেওমিল আর সমন্বয় দুটো যোগ বিয়োগ করব। প্রথমে রেওমিলের মানগুলো এখানে বসাবো, মূলধন, নগদ তহবিল, সেবা আয়, রেওমিলে যা ছিল সবগুলো বসাই দিব। এবার সমন্বয় জাবেদা যে করেছি না, সমন্বয় জাবেদার এন্ট্রিগুলো এখানে বসাবো। সমন্বয় জাবেদার এন্ট্রি, যেমন প্রথম জাবেদাটা কি করেছি? বিমা খরচ আর অগ্রিম বিমা 4000 টাকা। তাহলে আমরা এখানে বসাবো না যে এই যে অগ্রিম বিমাতে 4000 টাকা ক্রেডিট, আর বিমা খরচ কই? এই যে বিমা খরচে 4000 টাকা ডেবিট। তাহলে এইভাবে আগের অঙ্কটা যেভাবে করলাম সবগুলো সমন্বয়ে বসাবো। এরপরে দুইটা যোগ বিয়োগ করে সমন্বিত রেওমিল করব, সবগুলোর যোগফল মিলে যাবে, ঠিক আছে? তাহলে সবাই একটু কমেন্টস করে জানাও যে এটা তোমরা করতে পারবা কিনা। এখানে একটা অতিরিক্ত জাবেদা কিন্তু দিয়েছিল, বেতন হিসাব, বকেয়া বেতন হিসাব, কিন্তু আমাদের কিন্তু এখানে কোনো সমন্বয় নাই। বেতন হিসাব বকেয়া রয়েছে, এরকম কোনো সমন্বয় নাই। কিন্তু এরা যে হিসাবটা করেছে যে বেতন এখানে 18,000 টাকা আছে, তার মানে ওরা ধরেছে যে এখানে 1 বছরের বেতন নাই। ওরা ধরেছে যে 18,000 টাকা যেহেতু আছে, এর সাথে যদি আমরা 6,000 টাকা করে দেই যোগ,
তাহলে মোট কত হবে 18×6 24,000 টাকা। তাহলে 24,000 টাকা হইলে 12 মাসে 12 মাসে যদি 2,000 টাকা করে হয়, তাহলে এক বছরে 2,000 টাকা করে হলে 24,000 টাকা হয়। ওরা চিন্তা করছে তার মানে বেতন নিশ্চয় বকেয়া আছে, যেহেতু 18,000 টাকা দেওয়া আছে, আমি 18,000 টাকা দিয়ে করলেও হবে, আমি যদি এটাকে কনভার্ট করে 24,000 দিয়ে করি, তার মানে 6,000 টাকা এখনও বেতন বকেয়া আছে। ওরা কি করেছে, সেই বকেয়াটা মনে মনে ধরে নিছে, নিয়ে একটা জাবেদা বাড়াইছে, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 6,000 টাকা। এটা নিজেরা মনে ধরে নিছে। কেউ যদি 18,000 টাকা দিয়ে করে তাও হবে, ঠিক আছে। এখন হ্যাঁ, এটা তাহলে অঙ্কে কি বলা থাকতে পারে, অঙ্কে এরকম থাকতে পারে যে অগ্রিম বেতন কই গেল সেটা, এই যে বেতন খরচ 18,000 টাকা, এইখানে বলা থাকবে হচ্ছে 10 মাস, এখানে বলা থাকবে বেতন খরচ 10 মাস। তাহলে বুঝবো যে 10 মাস না 9 মাস, তাহলে বুঝবো যে এটা 9 মাসের, তার মানে আরও 3 মাসের টাকা বাকি আছে। এটা 9 মাসের মানে কি আরও 3 মাসের বকেয়া আছে, তখন আমরা সমন্বয় জাবেদা দিব যে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। এইটা অঙ্কে মিসিং আছে, বাট অঙ্ক করার সুবিধাতে তারা এটা ধরে করেছে, বাট লেখা থাকবে। যদি লেখা না থাকে তাহলে কি হবে, তাহলে তুমি ওইটা দিয়ে করে দিবা, 18,000 দিয়ে করে দিবা, দরকার নাই, তাহলে জাবেদার দরকার নাই, ঠিক আছে। আর যদি অঙ্কে ভুল থাকে, প্রশ্ন ভুল থাকে, এটা অটো মার্কস দিয়ে দেয়, ঠিক আছে। তো তোমাদের জন্য সুবিধা। তাহলে আমরা এখন পরেরটায় যাব, 4 নাম্বারটা দেখবো। অঙ্কটা একটু পড়ি সবাই, 4 নাম্বারটা সবাই একটু পড়ি। দেখো 4 নম্বর অঙ্কটা বলছে শফিক ট্রেডার্সের 2016 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়ামিলে অন্যান্য তথ্যাবলী দেওয়া আছে। শফিক ট্রেডার্সের রেওয়ামিল 31 ডিসেম্বর 2016 তারিখে আমাদের দেওয়া আছে। ওকে, দেখো কি কি দেওয়া আছে। সেবা আয় দেওয়া আছে, এরপরে দেওয়া আছে মূলধন, উত্তোলন, বেতন, অগ্রিম বিমা, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, অনুপার্জিত সেবা আয়, সাপ্লাইজ খরচ সব দেওয়া আছে। সমন্বয় সমূহ কি বলা আছে, অব্যবহৃত সাপ্লাইজ 500 টাকা, অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 20,000 টাকা, সেবা আয় অনুপার্জিত রয়েছে 15,000 টাকা। কি হলো, আচ্ছা, এরপরে 2 মাসের বেতন বকেয়া রয়েছে, 2 মাসের বেতন বকেয়া রয়েছে। ক নম্বরে বলেছে 1 ও 3 নম্বর সমন্বয়ের প্রয়োজনীয় জাবেদা দাও। ওকে, 1 আর 3 নম্বর শুধু 2টা জাবেদা দিব, ব্যাখ্যা দিতে হবে না, ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। উপযুক্ত তথ্যাবলী হতে একটি সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করলাম। উপযুক্ত তথ্যাবলীর সমাপনী দাখিলা দেখাও। সমাপনী দাখিলা চাইছে, আমরা যদিও সমাপনী দাখিলা এখনো করি নাই, আমরা সমাপনী দাখিলা শিখব। তো চলো প্রথমে আমরা 1 আর 3 নম্বরের প্রয়োজনীয় জাবেদা দাখিলা দেই। 1 নম্বরে অব্যবহৃত সাপ্লাইজ 500 টাকা। আগে দেখবো এখানে সাপ্লাইজ আছে কিনা। এখানে দেখতে পাচ্ছি সাপ্লাইজ খরচ দেওয়া আছে, সাপ্লাইজ খরচ দেওয়া আছে। কত টাকা দেওয়া আছে, 3,000 টাকা সাপ্লাইজ খরচ। আর ওখানে কি বলেছে, অব্যবহৃত আছে 500 টাকা। তা অব্যবহৃত তো সম্পদ, তাহলে সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ খরচ হিসাব ক্রেডিট। অব্যবহৃত কি সম্পদ, সাপ্লাইজ ডেবিট, সাপ্লাইজ খরচ ক্রেডিট 500 টাকা। 3 নম্বরে কি বলেছে দেখো, 3 নম্বরটাই বলেছে যে সেবা আয় অনুপার্জিত হয়েছে 15,000 টাকা। সেবা আয় অনুপার্জিত হয়েছে, তার অনুপার্জিত কি দায়, অনুপার্জিত কি একটা দায়, কত টাকা, 15,000 টাকা। তো 15,000 টাকা যেহেতু একটা দায়, তাহলে সেবা আয় ডেবিট, অনুপার্জিত সেবা আয় ক্রেডিট 15,000 টাকা। যেহেতু দায় ক্রেডিট হয়, তাহলে আমরা এখান থেকে শিখতে পারলাম যে এটার ব্যাখ্যা দিতে বলে না, বাট এরা দিয়েছে, বাট তুমি এখানে ব্যাখ্যা না দিলেও হবে, ঠিক আছে। এখন আমরা খ নাম্বার যেটা আছে, একটি সমন্বিত রেওয়ামিল। তো সমন্বিত রেওয়ামিল করতে গেলে আমাকে ছক করতে হবে আগে, ওই আগের ছকটা, রেওয়ামিল সমন্বয় সমন্বিত রেওয়ামিল। রেওয়ামিলে যে এন্ট্রিগুলো আছে সবগুলো লিখে ফেলবা, সেবা আয়, মূলধন, উত্তোলন, বেতন, অগ্রিম বিমা, প্রাপ্য হিসাব, প্রাপ্য বিমা, প্রদেয় হিসাব সবগুলো লিখে ফেলবা। আরও যেগুলো আছে অনুপার্জিত সেবা আয়, সাপ্লাইজ, অব্যবহৃত সাপ্লাইজ, বিমা, বকেয়া বেতন। এরপরে জাবেদা যেগুলো করব, আমরা 1 আর 3 নাম্বার জাবেদা করেছি না, বাকিটাও করা লাগবে।
2 নাম্বার অগ্রিম বিমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 20,000 টাকা, এটাও করা লাগবে। অঙ্কের মধ্যে দেওয়া ছিল কি অগ্রিম বিমা কত টাকা 42,000 টাকা, এই 42,000 টাকার টাকা থেকে ওখানে বলা হয়েছে যে 20,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তো মেয়াদ উত্তীর্ণ হয়েছে মানে কি খরচ হয়ে গেছে, তাহলে বিমা খরচ ডেবিট আর অগ্রিম বিমা ক্রেডিট জাবেদা করতে হবে। ঠিক আছে, 2 মাসের বেতন বকেয়া রয়েছে, বকেয়া বেতন যে বকেয়া রয়েছে, বকেয়া বেতন জাবেদা কি হয়, বেতন একটা খরচ না ব্যয় না, তাহলে ব্যয় হিসাব বেতন হিসাব ডেবিট আর বকেয়া বেতন হিসাব ক্রেডিট। যে কোনো খরচ যদি বকেয়া থাকে ওই খরচটা ডেবিট করবা। ভাড়া বকেয়া থাকলে ভাড়া ডেবিট, বেতন বকেয়া থাকলে বেতন ডেবিট, বেতন হিসাব ডেবিট, বিজ্ঞাপন বকেয়া থাকলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, প্রত্যেকটা খরচ ডেবিট হবে। আর ক্রেডিট কি হবে, বকেয়া বেতন বা বকেয়া ভাড়া বা বকেয়া বিজ্ঞাপন ক্রেডিট হবে। ঠিক আছে, আচ্ছা আসে এবার, তাহলে জাবেদার যেগুলো এন্ট্রি আছে সবগুলো আমরা কোথায় বসাবো, সমন্বয়ের ঘরে বসাবো। সমন্বয়ের ঘর বসানোর পরে আমি বলেছি যে রেওয়ামিলের টাকা, যেমন রেওয়ামিলের ক্রেডিট পাশে 1,80,000, এটা ডেবিট পাশে 15,000, তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ করবা, বিয়োগ করার পরে যেই পাশ বড়, কোন পাশ বড়, ক্রেডিট পাশ বড়, তাহলে ক্রেডিট পাশে টাকাটা লিখবা। ঠিক আছে, মূলধন কত টাকা দেওয়া আছে 1,30,000 টাকা, সরাসরি কোথায় বসবে, ক্রেডিট পাশে বসে যাবে। উত্তোলন ডেবিট পাশে আছে, ডেবিট পাশে বসায় দাও। বেতন কোথায় আছে, ডেবিট পাশে, এখানেও ডেবিট পাশে আছে, তাহলে দুইটা যোগ করে ডেবিট পাশে বসাও। অগ্রিম বিমা সম্পদ, এখানে ডেবিট কিন্তু এখানে ক্রেডিট, তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ করে বসা দাও। প্রাপ্য হিসাব সম্পদ ডেবিটে বসাও, প্রদেয় হিসাব দায়, এটা ক্রেডিটে বসে, ক্রেডিটে বসাও। অনুপার্জিত সেবায় কি, এটাও একটা দায়, দেখো দুইটা ক্রেডিট আছে, একটা 30,000 একটা 15,000, দুইটা যোগ করে ক্রেডিট পাশে বসাও। সাপ্লাইজ খরচ একটা সম্পদ, ডেবিটে আছে 3,000, এখানে আবার ক্রেডিট আছে, তাহলে একটা ডেবিট একটা ক্রেডিট বিয়োগ করে বসায় দাও। কোন পাশ বড়, ডেবিট পাশ বড়, তাহলে ডেবিট পাশে 2500 বসবে। অব্যবহৃত সাপ্লাইজ আছে 500 টাকা, এটাও সম্পদ, তাহলে সম্পদ ডেবিটে বসে, ডেবিটে বসাও। বিমা একটা খরচ, বিমা খরচ ডেবিটে আছে, ডেবিটে বসায় দাও। বকেয়া বেতনের একটা দায়, দায় কোথায় বসে, ক্রেডিটে বসে, ক্রেডিটে বসায় দাও। সবগুলো যোগ করো, মিলে যাবে। ঠিক আছে, আমাদের মিলবে না কোনটা, আয় বিবরণী, কারণ ওখানে লাভ অথবা ক্ষতি হবে, এই জন্য এটা মিলে না। ওকে, আমরা 2 নম্বরটা শেষ করলাম। এবার সমাপনী দাখিলা, যদিও এটা আমরা শিখি নাই, আমরা নেক্সট ক্লাসে শিখব সমাপনী এবং বিপরীত। আমাদের সমাপনী জাবেদা এবং বিপরীত জাবেদা এটা আমরা নেক্সট ক্লাসে শিখব। ঠিক আছে, 5 নাম্বার একটা অঙ্ক আছে, দেখো তো এটা তোমরা পারবা কিনা। এখানেও কিছু এন্ট্রি আছে, রেওয়ামিল দেওয়া আছে একটা, রবিন ট্রেডার্সের রেওয়ামিল। অতিরিক্ত তথ্যাবলীর মধ্যে কি কি দেওয়া আছে দেখো। চলতি বছরে আসবাবপত্রের অবচয় ধরা হলো কত টাকা, এই যে 4,000 টাকা আসবাবপত্রের অবচয় ধার্য করা হয়েছে। বছরের শেষে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ 5,000 টাকা, এটা কিন্তু অব্যবহৃত আছে, হ্যাঁ সাপ্লাইজটা কি আছে, অব্যবহৃত আছে, তাহলে দুইটাই সমন্বয়, দুইটাই অতিরিক্ত তথ্যাবলী। 31শে ডিসেম্বর 2023 সালে সমন্বয় জাবেদা তৈরি করো, তাহলে এখানে কি চাইছে, একটা সমন্বয় জাবেদা তৈরি করতে বলেছে এই দুইটার। চলতি বছরে আসবাবপত্রের অবচয়, তো আমরা তো জানি অবচয় কি জাবেদা কি হয়, অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয়, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। ঠিক আছে, এরপরে বলেছে বছরের শেষে অব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ রয়েছে, এখানে কি আছে, এখানে রয়েছে হলো সাপ্লাইজ, তাহলে অব্যবহৃত সাপ্লাইজ কত টাকা, 5,000 টাকা, আগে ছিল কত টাকা, 12,000 টাকা, 12,000 টাকা ছিল, এখন 5,000 টাকা আছে, বাকি টাকা কই, খরচ হয়ে গেছে, তাহলে খরচে জাবেদা দিব। তাহলে সাপ্লাইজ খরচ হিসাব ডেবিট, তাহলে আমরা দিব সাপ্লাইজ খরচ, সাপ্লাইজ খরচ কি হবে, ডেবিট হবে, আর সাপ্লাইজ ক্রেডিট হবে, সাপ্লাইজ ক্রেডিট হবে। ঠিক আছে, খ নাম্বারে কি বলছে, 2023 সালের জন্য 10 ঘর যুক্ত কার্যপত্র প্রস্তুত করো, 10 ঘর যুক্ত। আর গ নাম্বারে বলেছে কি যে সমাপ্তি জাবেদা, সমাপ্তি জাবেদা আমরা নেক্সট ক্লাসে শিখব, সমাপনী জাবেদা যেটাকে বলছে। তো 10 ঘর বিশিষ্ট কার্যপত্র, দেখো আমরা ছক করে ফেলবো। রেওয়ামিল, সমন্বয়, সমন্বিত রেওয়ামিল, আয় বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এইটা তোমরা একটু বাসায় প্র্যাকটিস করবা যে 10 ঘর বিবরণী তোমরা পারতেছো কিনা। হ্যাঁ, এটাতে কিন্তু নিট আয় বেরোইছে, নিট মুনাফা বেরোইছে, হ্যাঁ দেখবা। এবং এই নিট আয় যে 6,000 টাকা, এটা কিন্তু আবার আর্থিক অবস্থার বিবরণীতে আমরা পাঠিয়ে দিব। ঠিক আছে,
তাহলে তোমরা বাসায় এই অঙ্কটা একটু প্র্যাকটিস করবা। আমরা 10 ঘরা বিশিষ্ট মোটামুটি শিখেছি যে কিভাবে করতে হবে, কার্যপত্র সমন্বয় কিভাবে করতে হয় শিখেছি। এখন দুইটা জিনিস বাকি আছে, একটা হলো সমাপনী জাবেদা কিভাবে করতে হয়, আর একটা বিপরীত জাবেদা কিভাবে করতে হয়। আজকে আমরা সমাপনী জাবেদা এবং বিপরীত জাবেদা কিভাবে করতে হয় এটা একটু শিখে ফেলবো, ঠিক আছে? তো চলো দেরি না করে আমরা শুরু করে দিই ক্লাস। আমরা কার্যপত্রের এইসব প্রকারভেদ সবগুলো শিখেছি, 8 ঘরা, 10 ঘরা, 12 ঘরা, ছকগুলো আমরা শিখেছি সবগুলো। হ্যাঁ, এই বেসিক সবগুলো শেখা শেষ। এরপরে আমরা অঙ্ক শিখেছিলাম, অঙ্কগুলো আমাদের শেষ, তারপর থেকে আমরা করব। এখান থেকে সমাপনী দাখিলা, এই সমাপনী দাখিলা থেকে আমরা শুরু করব। ওকে, তো তুমি যদি একটু খেয়াল করো দেখবা যে সমাপনী দাখিলা আসলে কি, হিসাব বিজ্ঞানের নীতি অনুসারে দেখো, একটা হচ্ছে আয়বাচক হিসাব, এরপরে আছে হলো ব্যয়বাচক হিসাব, তারপরে আছে উত্তোলন হিসাব, এরপরে আছে মালিকের মূলধন হিসাব। তাহলে কি কি আসবে এর মধ্যে? আয়বাচক হিসাব সমূহ, ব্যয়বাচক হিসাব সমূহ, উত্তোলন হিসাব এবং মালিকের মূলধন হিসাব। এই হিসাবগুলো নিয়ে কিন্তু সমাপনী দাখিলা প্রস্তুত করা হয়। এর বাইরে অন্য কোনো হিসাব কিন্তু আসবে না। দেখো এর মধ্যে কিন্তু কোনো সম্পদ নাই যে সম্পদ আসবে, আসবে না, এখানে সম্পদ নাই। এখানে কি কোনো দায় আছে? কোনো দায় নাই। তাহলে আয় থাকবে, ব্যয় থাকবে, উত্তোলন থাকবে। এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে, ঠিক আছে? কোনো একটি নির্দিষ্ট হিসাব বছরের সাথে জড়িত হিসাবকাল শেষে, দেখো এটা হলো হিসাবকাল শেষে হিসাবগুলো বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু সমাপনী দাখিলা দেওয়া হয়। অর্থাৎ বছর শেষে আয় হিসাব, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব, এই হিসাবগুলো কিন্তু আমরা বন্ধ করে দেই বছর শেষে, বা একটা নির্দিষ্ট সময় শেষে আমরা কিন্তু এই হিসাবগুলো বন্ধ করে দেই। আচ্ছা, এরপরে দেখো, আচ্ছা, এজন্য এগুলোকে অস্থায়ী বা নামিক হিসাব বলে। এগুলোকে কি বলে? অস্থায়ী বা নামিক হিসাব। এগুলো বন্ধ করে দিতে হয়। আর আর্থিক অবস্থার বিবরণীতে আমরা যেগুলো পাঠাই আর্থিক বিবরণীতে, সেগুলোকে বলে স্থায়ী বা বাস্তব হিসাব। তাহলে অস্থায়ীগুলোকে আমরা বন্ধ করে দেই, আর আর্থিক অবস্থার বিবরণীতে যেগুলো পাঠাই এগুলো হচ্ছে স্থায়ী হিসাব। আচ্ছা, এখন অস্থায়ী বা নামিক হিসাব আর স্থায়ী বাস্তব হিসাব কোনগুলো? যেটা আমি তোমাদেরকে বলছিলাম একটু আগে, যে আয়বাচক, ব্যয়বাচক, উত্তোলন, এই 3 ধরনের হিসাবটা হচ্ছে অস্থায়ী বা নামিক হিসাব। এগুলো বন্ধ করে দিব, এই সবগুলো হিসাব আমি বন্ধ করে দিব। আর স্থায়ী হিসাবগুলো বন্ধ করতে হয় না, এটা চলমান। এইটা আমরা যেমন সম্পত্তি হিসাব, দায় হিসাব, মূলধন হিসাব, এগুলো আমরা আর্থিক বিবরণীতে ট্রান্সফার করে দেব, ঠিক আছে? তাহলে আমরা শিখলাম যে কোনগুলো বন্ধ করব, অস্থায়ী বা নামিক হিসাব, আয়বাচক হিসাব, ব্যয়বাচক হিসাব, উত্তোলনবাচক হিসাব, এগুলো সব বন্ধ করে দিব। আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাকে জানতেই হবে, যেমন হিসাবকাল বা সময়কাল ধারণা অনুযায়ী, এটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য। হিসাবকাল বা সময়কাল ধারণা অনুযায়ী আমাদের সমাপনী দাখিলা দেওয়া হয়। তাহলে পরীক্ষায় আসবে যে কোন ধারণা অনুযায়ী সমাপনী দাখিলা দেওয়া হয়, তুমি কি বলবা? হিসাবকাল বা সময়কাল ধারণা অনুযায়ী। আচ্ছা, এরপরে বলছে সমাপনী দাখিলা প্রদানের পর অস্থায়ী সমাপনী হিসাব সমূহর শূন্য জের হয়। এটা আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে এই যে শূন্য জের হয়, কোনগুলোর শূন্য জের হয়? এই যে আয়, ব্যয় এবং উত্তোলন হিসাবের, এগুলোর শূন্য জের হয়। অর্থাৎ যখন আমরা সমাপনী জাবেদা করে ফেলবো, যখন আমরা সমাপনী দাখিলা বা সমাপনী জাবেদা অঙ্ক করা আমাদের হয়ে যাবে, তারপরে এই হিসাবগুলোর শূন্য জের হবে, অর্থাৎ ব্যালেন্স হবে শূন্য। আয় হিসাবে কোনো ব্যালেন্স থাকবে না, ব্যয় হিসাব, উত্তোলন হিসাব, এগুলোর ব্যালেন্স 0 হয়ে যাবে, ঠিক আছে? এগুলো আর ব্যালেন্স থাকবে না। এরপরে বলছে সমাপনী পরবর্তী রেওয়া মিলে দেখানো হয় শুধু স্থায়ী বা বাস্তব হিসাব সমূহ। আমরা বলেছি যে অস্থায়ী বা নামিক হিসাবগুলো বন্ধ করে দিব। বন্ধ করার পরে সমাপন পরবর্তী আমরা যে রেওয়া মিল করব, সেই রেওয়া মিলে আমরা কি দিব? সেই রেওয়া মিলে আমরা স্থায়ী বা বাস্তব হিসাবগুলো দিব, ঠিক আছে? তাহলে আমরা সমাপনী হিসাব শিখলাম যে আয় হিসাব এগুলো বন্ধ করতে হবে, ব্যয় হিসাব বন্ধ করতে হবে, উত্তোলন কিভাবে বন্ধ করব এটা এখন দেখাবো তোমাদেরকে। তো প্রথমে হচ্ছে আয় হিসাব বন্ধকরণ। হ্যাঁ, আয় হিসাব বন্ধকরণ। তাহলে দেখো আয় হিসাব বন্ধ করব, তার মানে কি আয় হিসাবের জেরগুলো যদি আমি বন্ধ করে দিই তাহলে কি শূন্য হয়ে যাবে না? আয় হিসাবের জেরগুলো যদি আমি বন্ধ করি,
আয় হিসাব যদি আমি বন্ধ করি তাহলে এটার ব্যালেন্স কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তাহলে নর্মালি এখানে একটু মনে রাখতে হবে যে আয় হিসাবগুলো আমরা নর্মালি আয় হিসাব কি হয়, আয় কিন্তু আমরা ক্রেডিট করি সাধারণত, তাই না? আয় আমরা ক্রেডিট করি যখন আমি হিসাব বন্ধ করে দিব। আবার বলছি, যখন আমি হিসাব বন্ধ করে দিব তখন আয়গুলো ডেবিট হয়ে যাবে। আয় সাধারণত ক্রেডিট হয়, কিন্তু আমি যখন বন্ধ করে দিব তখন আয় কি হয়ে যাবে, ডেবিট হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে দেখো আমরা যখন সমাপনী দাখিলা করব তখন সমস্ত আয়, যেমন বিক্রয় একটা আয়, তারপরে সুদ হিসাবে একটা আয়, অন্যান্য যেসব আয় আছে এগুলো সব আয়, এগুলো সব ডেবিট হয়ে যাবে, আর আয় বিবরণী ক্রেডিট হয়ে যাবে। তাহলে আয় হিসাব কীভাবে বন্ধ করব, সকল আয়গুলো ডেবিট হয়ে যাবে। এখানে আমি তিনটা দেখিয়েছি, বাট অঙ্কের মধ্যে যে কয়টা আয় থাকবে সবগুলো ডেবিট হবে। যদি একটা থাকে একটা ডেবিট হবে। আর ক্রেডিট হবে কোনটা, আয় বিবরণী, ক্রেডিট হবে আয় বিবরণী। কারণ আমরা এই যে আয় এবং ব্যয় যে বন্ধ করছি, এই আয় ব্যয়ের টাকাটা কোথায় যায়, আয় বিবরণীতে যায়। আয় বিবরণীর সাথে এটা রিলেটেড, যার কারণে আয় বিবরণীটাকে আমরা ক্রেডিট করব। তাহলে প্রথম জাবেদা কিসের জন্য দিব, আয় হিসাব বন্ধ করার জন্য। আবারও বলছি, এখানে জাবেদা দিব আমরা মোট 4টা। প্রথমটা দিব হচ্ছে আয় হিসাব বন্ধ করার জন্য, এরপরে দিব ব্যয় হিসাব বন্ধ করার জন্য, উত্তোলন হিসাব বন্ধ করার জন্য, আর লাভ ক্ষতির জন্য। হ্যাঁ, আমি যদি একটু সিরিয়ালটা এখানে লিখে দেই, প্রথম জাবেদা দিব হচ্ছে আয় হিসাব বন্ধ করার জন্য, দ্বিতীয় জাবেদা দিব ব্যয় হিসাব বন্ধ করার জন্য, 3 নাম্বার জাবেদা দিব লাভ বা ক্ষতি, যে কোনো একটা হবে। একই অঙ্কে লাভ ক্ষতি দুইটা হবে না, যে কোনো একটা হবে। তাহলে আয় হিসাব বন্ধ, ব্যয় হিসাব বন্ধ, লাভ ক্ষতি, আর আমরা দিব উত্তোলনের জন্য উত্তোলন হিসাব বন্ধ। তাহলে এই 4টা জাবেদার বাইরে কোনো জাবেদা আসবে না সমাপনীর মধ্যে, এই 4টা জাবেদাই আসবে। আয় হিসাব বন্ধ, ব্যয় হিসাব বন্ধ, লাভ অথবা ক্ষতি যে কোনো একটা, আর উত্তোলনের জন্য। এর মধ্য থেকেই আমাদের করতে হবে, এর বাইরে কোনো জাবেদা আসবে না। তাহলে আয় হিসাব যখন আমি বন্ধ করব, একটু মনোযোগ দাও, আয় হিসাব যখন বন্ধ করব, আয় তো সবসময় ক্রেডিট হয়, এখন আয় কি হয়ে যাবে জানো, আয় হবে ডেবিট। এখন আয় হবে ডেবিট, আর ওই যে আয় বিবরণী হবে ক্রেডিট। তাহলে আয় হিসাব যদি বন্ধ করি, আয় নর্মালি কি হয়, ক্রেডিট হয়। তাহলে আয় হয়ে যাবে এখন কি, আয় হয়ে যাবে ডেবিট, আর আয় বিবরণী বা আয় সারাংশ বিবরণীও বলা হয় এটাকে, হয়ে যাবে ক্রেডিট। যদি আমি ব্যয় হিসাব বন্ধ করি, ব্যয় সাধারণত কি হয়, ডেবিট হয়, তাহলে ব্যয় হয়ে যাবে এখন ক্রেডিট। তাহলে দেখো ব্যয় হয়ে যাবে ক্রেডিট, আর ডেবিট কি হবে জানো, ওই যে আয় বিবরণী, আয় বিবরণী। আচ্ছা, এরপরে লাভ ক্ষতি। যদি লাভ হয়, প্রথমে আমি দিব যদি লাভ হয়, লাভের জন্য কি হবে, আচ্ছা নিচে লিখে এইখানে। হ্যাঁ, লাভ হলে কি হবে দেখো, যদি লাভ হয় তাহলে সেক্ষেত্রে আমরা আয় বিবরণী করব ডেবিট, আর মূলধন করব ক্রেডিট, যদি লাভ হয়। আর যদি ক্ষতি হয়, এটা উল্টা যাবে, তা মূলধন হয়ে যাবে ডেবিট, আয় বিবরণী হয়ে যাবে ক্রেডিট। যদি ক্ষতি হয়, ক্ষতি হলে এটার উল্টা যাবে না। আর উত্তোলন কিন্তু সবসময় ডেবিট হয়, আমরা জানি কি উত্তোলন সবসময় ডেবিট হয়। তাহলে উত্তোলন এখন হয়ে যাবে ক্রেডিট, তাহলে উত্তোলন হবে ক্রেডিট, আর আয় বিবরণী হয়ে যাবে ডেবিট, না উত্তোলনের সাথে মূলধন হয়ে যাবে ডেবিট। তাহলে আবারও বলছি, যখন আমরা আয় হিসাব করব, আয় সাধারণত কি হয়, ক্রেডিট হয় বাট সমাপনী, যখন আমরা সমাপনী দাখিলা দিব, আয় হয়ে যাবে ডেবিট, আর আয় বিবরণী বা আয় সারাংশ বিবরণী হয়ে যাবে ক্রেডিট। ব্যয় সবসময় কি হয়, ডেবিট হয়, তাহলে ব্যয় হয়ে যাবে ক্রেডিট, আর আয় বিবরণী হয়ে যাবে কি, ডেবিট। লাভ ক্ষতি, লাভের জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, মূলধন ক্রেডিট। ক্ষতি হইলে উল্টা জাবেদা, মূলধন ডেবিট, আয় বিবরণী ক্রেডিট। উত্তোলন সবসময় ডেবিট হয়, উত্তোলন এখন ক্রেডিট হয়ে যাবে, মূলধন ডেবিট হয়ে যাবে। তার মানে সমাপনী জাবেদা যখন করব তখন কিন্তু আয় উল্টা হয়ে যাচ্ছে, ব্যয় উল্টা হয়ে যাচ্ছে, উত্তোলন উল্টা হয়ে যাচ্ছে, সবগুলো কিন্তু আমরা উল্টা করে ফেলতেছি, তাই না, যখন আমরা সমাপনী জাবেদা দিব। এবং সমাপনী জাবেদা আয়, ব্যয়, উত্তোলন, লাভ ক্ষতি, এর বাইরে কিন্তু দিতে হবে না, শুধুমাত্র এইগুলোর জন্যই সমাপনী জাবেদা হয়ে থাকে। এইটাই আমরা এখানে সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছি। এখন আমি যে এখানে আয়টা ডেবিট করলাম, আয় তো অঙ্কের মধ্যে 2টাও থাকতে পারে, 3টাও থাকতে পারে, আমি তো শুধু আয় লিখবো না, যদি থাকে সেবা আয়, আমি ওই নামটা লিখবো যে সেবা আয় ডেবিট।
যদি থাকে সুদ আয় তাহলে লিখবো সুদ আয় ডেবিট, দুইটা থাকলে দুইটা লিখবো, তিনটা থাকলে তিনটা লিখবো, যে কয়টা থাকবে ওই কয়টাকে আমরা ডেবিট করব, আর ক্রেডিট করব আয় বিবরণী। ঠিক আছে, তাহলে এটা একটু মুছে দিই আমি। তাহলে যেটা বলছিলাম যে আয় হিসাব বন্ধ করার জন্য বলেছি আয় কি হয়ে যাবে ক্রেডিট, তাহলে আয়গুলো সব ডেবিট হয়ে যাবে আর আয় বিবরণী হয়ে যাবে ক্রেডিট। এবার যদি আমি ব্যয় হিসাব দেখি, ব্যয় হিসাব বন্ধ করার জন্য ব্যয় সাধারণত ডেবিট হয়, বাট এখন কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে। তাহলে দেখো সমস্ত ব্যয় হয়ে যাবে ক্রেডিট, বেতন ব্যয়, বিজ্ঞাপন ব্যয়, অন্যান্য ব্যয়, যে ভাড়া থাকলে ভাড়া ব্যয়, যে যতই ব্যয় থাকুক না কেন সব ব্যয় হয়ে যাবে ক্রেডিট আর আয় বিবরণী হয়ে যাবে ডেবিট। ঠিক আছে, এটা হলো ব্যয় হিসাব বন্ধ করার জন্য। এরপরে আয় হিসাব বন্ধ করার জন্য, আয় হিসাব বন্ধ করার জন্য বলেছি আয় বিবরণী আর মূলধন, আয় বিবরণী আর কি বলেছি মূলধন। সংরক্ষিত আয় বিবরণী তোমার দেওয়ার দরকার নেই, তুমি দিবা আয় বিবরণী হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আর যদি ক্ষতি হয় তাহলে মূলধন ডেবিট হয়ে যাবে, মূলধন হবে ডেবিট আর আয় বিবরণী ক্রেডিট, উল্টা জাবেদা হবে। তাহলে লাভ হলে যদি আমাদের লাভ হয় বা আয় হয় তাহলে আয় বিবরণী ডেবিট, মূলধন ক্রেডিট, আর যদি ক্ষতি হয় উল্টা জাবেদা, মূলধন হিসাব ডেবিট করে দিবা আর আয় বিবরণী হিসাব ক্রেডিট করে দিবা। এবার আসো উত্তোলন। উত্তোলন হিসাব যদি আমি বন্ধ করতে চাই তাহলে উত্তোলন সাধারণত ডেবিট হয়, এখন কি হয়ে যাবে ক্রেডিট হয়ে যাবে আর মূলধন হয়ে যাবে ডেবিট। যৌথ মূলধনে আমাদের আসে না, বাট তারপর একটু শিখে রাখো, যৌথ মূলধনে আসলে সংরক্ষিত আয় বিবরণী হবে ডেবিট, প্রস্তাবিত লভ্যাংশ ক্রেডিট। যদি এটা আমাদের আসে না, এটা তুমি না জানলেও চলবে, এমসিকিউ এর জন্য মাঝে মাঝে আসতে পারে। তাহলে যদি যৌথ মূলধনী কারবারের জন্য আসে সেক্ষেত্রে কি হবে সংরক্ষিত আয় বিবরণী ডেবিট আর প্রস্তাবিত লভ্যাংশ ক্রেডিট। তাহলে এই জাবেদাগুলো যদি মনে রাখো তাহলেই তুমি করতে পারবা। এখানে কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখানো আছে, দেখো আয় ও খরচ হিসাব বন্ধ করার জন্য এবং লাভ ক্ষতি মূলধন হিসাব স্থানান্তর করার জন্য প্রস্তুত করতে হয় সমাপনী দাখিলা। তাহলে তোমার এমসিকিউ আকারে এটা কাজে লাগবে যে কোন হিসাব বন্ধ করার জন্য সমাপনী দাখিলা প্রস্তুত করতে হয়। তাহলে আয় ও খরচ হিসাব বন্ধ করার জন্য এবং লাভ ক্ষতি ও মূলধন হিসাবে স্থানান্তর করার জন্য প্রস্তুত করা হয় সমাপনী দাখিলা। উত্তোলন হিসাবকে বন্ধ করার জন্য প্রয়োজন সমাপনী দাখিলা। উত্তোলন হিসাবকে বন্ধ করার জন্য, এটাও এমসিকিউ, গুরুত্বপূর্ণ এমসিকিউ, সমাপনী দাখিলা প্রয়োজন হয় আয় ও ব্যয়বাচক হিসাবে। আবারও বলছি সমাপনী দাখিলা প্রয়োজন হয় আয় ও ব্যয়বাচক হিসাবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার চলে আসি বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা কি? তাহলে সমাপনী দাখিলা আমরা শিখলাম, সমাপনী দাখিলা প্রস্তুত করা হয় কার কার জন্য? একটা হলো আয় হিসাব বন্ধের জন্য, ব্যয় হিসাব বন্ধের জন্য, উত্তোলন হিসাব বন্ধের জন্য, অর্থাৎ সকল নামিক হিসাব বন্ধের জন্য আমাদের সমাপনী দাখিলা প্রস্তুত করতে হয়। এবার আসো বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা দেখো নির্দিষ্ট হিসাবকাল শেষে কি কি আছে, একটা হচ্ছে বকেয়া খরচ, বকেয়া আয়, অগ্রিম খরচ, অগ্রিম আয়, এই 4 ধরনের এন্ট্রির জন্য বিপরীত দাখিলা প্রস্তুত করা হয়। আমরা যে সমন্বয় দাখিলা শিখেছি, ওই সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদাকে যদি আমি উল্টা করে দেই, যেমন ধরো আমি জাবেদা শিখেছি যে বিমা খরচ ডেবিট আর অগ্রিম বিমা হিসাব ক্রেডিট, বিমা খরচ ডেবিট, অগ্রিম বিমা হিসাব ক্রেডিট। আমি সমন্বয় জাবেদা শিখেছি যে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, শিখেছি না এগুলো? বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তাহলে এই যে বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, এইটাকে যদি আমি, এটা হচ্ছে সমাপনী জাবেদা, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, এটা হলো সমাপনী জাবেদা। আমি যদি বিপরীত জাবেদা করতে হয় এই জাবেদাটাকেই উল্টা করে দিব, জাস্ট বকেয়া বেতন ডেবিট হয়ে যাবে আর বেতন ক্রেডিট হয়ে যাবে। এই জাবেদাটা অর্থাৎ সমন্বয় জাবেদাটা আমি উল্টা করে দিব, এটাই হচ্ছে বিপরীত জাবেদা। সমন্বয় জাবেদার উল্টাটা হলো বিপরীত জাবেদা। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, সবগুলো সমন্বয় জাবেদার বিপরীত জাবেদা হয় না। যেমন ধরো আমি যদি বলি অবচয়, অবচয়ের সমন্বয় জাবেদা কি? অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। তাহলে এইটার কিন্তু বিপরীত জাবেদা হবে না। কেন হবে না? কারণ এইটা বিপরীত জাবেদা হয় শুধু 4 ধরনের এন্ট্রি। একটা হলো বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। এখানে আমি লিখে দিয়েছি যে একটা হলো বকেয়া ব্যয়, বকেয়া আয়, অগ্রিম ব্যয়, অগ্রিম আয়। এই 4 ক্যাটাগরি, এই 4 ধরনের এন্ট্রিগুলোর জন্য রিভার্সিং বা বিপরীত জাবেদা করতে হয়। আদারওয়াইজ অন্য কোনো এন্ট্রির জন্য রিভার্সিং জাবেদা করা যাবে না। ঠিক আছে, এখন আমি যদি জাবেদা দেই যে অবচয় হিসাব ডেবিট,
অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। পুঞ্জীভূত অবচয় ক্রেডিট, এটা রিভার্সিং হয় না। কেন হয় না? কারণ এইটা এই চারটার কোনোটার মধ্যে পড়ে না। বকেয়া আয় ব্যয়, অগ্রিম আয় ব্যয় কোনোটার মধ্যে এইটা পড়ে না, তাহলে এটার রিভার্সিং দেওয়ার দরকার নেই। কিন্তু আমি যদি জাবেদা দেই ভাড়া হিসাব ডেবিট, ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট, বকেয়া ভাড়া হিসাব, এইটার কিন্তু রিভার্সিং হবে। কেন হবে? দেখো তো, বকেয়া ভাড়াটা এই বকেয়া ব্যয়ের মধ্যে পড়ে না? বকেয়া ভাড়াটা কিসের মধ্যে পড়ে? বকেয়া ভাড়া বকেয়া ব্যয়ের মধ্যে পড়ে। তাহলে যেহেতু এটা বকেয়া ব্যয়ের মধ্যে, বকেয়া খরচের মধ্যে পড়ছে, তাহলে এটা রিভার্সিং হবে। রিভার্সিং করতে গেলে কি করতে হবে? শুধু এটা উল্টা করে দিব, বকেয়া ভাড়া ডেবিট আর ভাড়া হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হয়ে যাবে। তাহলে এইটাই আমরা শিখবো, জাস্ট আমি ধারণা দিলাম তোমাদেরকে, ঠিক আছে? যে এখানে বলা আছে যে সমন্বয় দাখিলা দেওয়া হয় পরবর্তী হিসাবকালের শুরুতে, তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ আসে যে বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? পরবর্তী হিসাবকালের শুরুতে দেওয়া হয়। বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? বলা আছে যে পরবর্তী হিসাবকালের শুরুতে দেওয়া হয়। উল্টিয়ে পুনরায় জাবেদা করাকে বিপরীত দাখিলা বলে, ঠিক আছে? বিপরীত দাখিলা বাধ্যতামূলক নয়, এটা বাধ্যতামূলক নয়। সকল প্রতিষ্ঠান এটা প্রস্তুত করে না। যেহেতু এটা বাধ্যতামূলক নাই, তাহলে সবাই এটা প্রস্তুত করে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে একটা ঐচ্ছিক, এটা হলো একটা ঐচ্ছিক নিয়ম বা ঐচ্ছিক বিষয়। ওকে, বিপরীত দাখিলা আবার বলছি 4 ধরনের এন্ট্রির জন্য করা হয়, সবাই একটু দেখো। ওকে, আশা করছি তোমরা বিপরীত দাখিলা সম্পর্কে একটু ধারণা পেয়েছো। দেখো, সাধারণত 4 ধরনের সমন্বয় জাবেদার ক্ষেত্রে বিপরীত দাখিলা দেওয়া হয়। সব সমন্বয় জাবেদার কিন্তু বিপরীত দাখিলা দেওয়া হবে না। আমি আগেই বলেছি, সকল সমন্বয় জাবেদার কিন্তু বিপরীত দাখিলা দেওয়া হবে না। 4 ধরনের সমন্বয় জাবেদার বিপরীত দাখিলা দেওয়া হবে। কোনটা কোনটা? একটা হচ্ছে সকল প্রকার বকেয়া খরচ। আমরা জানি যে সকল প্রকার বকেয়া খরচ, এই বকেয়া যে খরচ, এটা কিন্তু এক ধরনের দায়, তাই না? এটাকে এক ধরনের দায়। আর দায় কিন্তু সাধারণত কি হয় বলতো? দায় ক্রেডিট হয়। দায় সাধারণত কি হয়? ক্রেডিট হয়। সকল প্রকার প্রাপ্য, অনাদায়ী বা বকেয়া আয় সমূহ, প্রাপ্য বলো, অনাদায়ী বলো, বকেয়া আয় বলো, এগুলো কিন্তু সবগুলো সম্পদ। এগুলো সবগুলো সম্পদ। আর সম্পদ কি হয় বলতো? ডেবিট হয়। সম্পদ কিন্তু ডেবিট হয়। অগ্রিম প্রদত্ত খরচ, অগ্রিম প্রদত্ত খরচ, তাহলে এই যে অগ্রিম প্রদত্ত খরচ, তুমি যে কোনো খরচ যদি অগ্রিম পরিশোধ করো, বাড়ি ভাড়া অগ্রিম দিয়েছো, বিজ্ঞাপন অগ্রিম দিয়েছো, এগুলো কিন্তু সম্পদ। অগ্রিম খরচগুলো সবগুলো কি? সম্পদ। আর সম্পদ সাধারণত কি হয় বলতো? ডেবিট হয়। অগ্রিম বা অনুপার্জিত আয়, এই যে অনুপার্জিত বা অগ্রিম যে আয়, তার মানে আয় তুমি যদি অগ্রিম নাও, ধরো তুমি একজন বাড়িওয়ালা, তুমি ভাড়াটিয়ার কাছ থেকে অগ্রিম টাকা নিচ্ছ, এটা তোমার জন্য আয় হতে পারে না। এটা তোমার জন্য কি বলতো? এটা তোমার জন্য একটা দায়। তাহলে এটা হবে দায়। আর দায় সাধারণত কি হয় বলতো? ক্রেডিট হয়। তাহলে এইটা একটু মনে রাখতে হবে যে বকেয়া খরচ, তার মানে খরচটা এখনো পরিশোধ করা হয় নাই। তুমি বেতন পরিশোধ করো নাই, ভাড়া পরিশোধ করো নাই, এটা হলো বকেয়া খরচ। বকেয়া খরচ এক ধরনের দায়। আর দায় কি হয়? ক্রেডিট হয়। সকল প্রকার অনাদায়ী বা বকেয়া আয়, বকেয়া আয় মানে কি? তোমার আয় হয়েছে, তুমি টাকা পাও নাই, ভবিষ্যতে টাকাটা পাবা, এটা সম্পদ। আর সম্পদ কি হয়? ডেবিট হয়। আর অগ্রিম প্রদত্ত খরচ, যদি কোনো খরচের টাকা অগ্রিম পরিশোধ করো, এটাও সম্পদ, ডেবিট হবে। আর অগ্রিম আয় যদি তুমি অগ্রিম নিয়ে থাকো, এটা তোমার সম্পদ হতে পারে না, এটা তোমার দায়, এটা হবে ক্রেডিট, ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। এই ধরনের এন্ট্রিগুলোর জন্য আমরা জাবেদা করব, অন্য এন্ট্রি জাবেদা করব না। তো চলো একটু দেখে আসি কি কি এন্ট্রির জন্য জাবেদা করব। খেয়াল করো, প্রথমে হচ্ছে বকেয়া ব্যয় বা খরচ সমূহ। যে সকল বকেয়া খরচের জন্য সমন্বয় দাখিলা দেওয়া হয়, সে সকল সমন্বয় দাখিলার বিপরীত দাখিলা দিতে হয়। দেখো, একটা হচ্ছে বকেয়া মজুরি। আমরা এই যে বকেয়া মজুরি যদি আমাদের অঙ্কে থাকে, এটার জন্য একটা সমন্বয় দাখিলা দেই আমরা। সেই সমন্বয় দাখিলা কি? আমরা দেই
যে মজুরি খরচ হিসাব ডেবিট আর বকেয়া মজুরি হিসাব ক্রেডিট, মজুরি খরচ ডেবিট আর বকেয়া মজুরি হিসাব ক্রেডিট। আমরা কিন্তু এই সমন্বয় দাখিলা দেই, মজুরি বকেয়া আছে তার মানে কি মজুরি পরিশোধ করা হয় নাই, সমন্বয় যাবে কি দেই মজুরি ডেবিট বকেয়া মজুরি ক্রেডিট। যখন আমি এইটার বিপরীত দাখিলা দেবো তখন উল্টা হয়ে যাবে না, বকেয়া মজুরি ডেবিট আর মজুরি হিসাব ক্রেডিট। তার মানে দেখো এখানে যেটা ডেবিট ছিল এটা এখন কি হয়ে গেছে, ক্রেডিট হয়ে গেছে, ডেবিটটা ক্রেডিট হয়ে গেছে আর ক্রেডিটটা ডেবিট হয়ে গেছে। তাহলে বিপরীত দাখিলা হচ্ছে সমন্বয় দাখিলার ঠিক উল্টাটা, এটা হলো বিপরীত দাখিলা। এরপরে দেখো প্রাপ্য বা অনাদায়ী বা বকেয়া আয়সমূহ, বকেয়া আয়সমূহ আমাদের যদি থাকে এরকম যে অনাদায়ী বিনিয়োগের সুদ 200 টাকা, অনাদায়ী বিনিয়োগের সুদ 200 টাকা, তাহলে আমরা কি যাবে তা দিব জানো, অনাদায়ী বিনিয়োগের সুদ হিসাব ডেবিট, বিনিয়োগের সুদ আয় হিসাব ক্রেডিট। তাহলে এইটা আমরা সমন্বয় দাখিলা দেই, অনাদায়ী বা প্রাপ্য বিনিয়োগের সুদ। তাহলে আমরা এই যে প্রাপ্য সুদ বা অনাদায়ী সুদ ডেবিট করব আর বিনিয়োগের সুদ কি করব, ক্রেডিট। যখন আমরা বিপরীত দাখিলা দেব তখন উল্টা হয়ে যাবে, এখানে যেটা ডেবিট করছি সেটা কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে আর ক্রেডিটটা ডেবিট হয়ে যাবে। তাহলে এইভাবে মনে রাখতে হবে বকেয়া খরচ, তারপরে বকেয়া আয়, এরপরে আসবে দেখো অগ্রিম খরচ। অগ্রিম খরচ, অগ্রিম খরচ যেমন একটা উদাহরণ দেখো যে অগ্রিম বেতন 2000 টাকা, বেতন প্রদান অগ্রিম বেতন 2000 টাকা সহ বেতন প্রদান 14,000 টাকা। তাহলে বেতন প্রদান করেছি 14,000 টাকা, এর মধ্যে 2000 টাকা কি আছে বলো তো, অগ্রিম বেতন আছে। এটা যদি সাধারণ জাবেদা করতে হয় আমরা বেতন ডেবিট নগদান হিসাব ক্রেডিট, এটা হচ্ছে সাধারণ জাবেদা, বেতন ডেবিট নগদান হিসাব ক্রেডিট 14,000 টাকা, এটা হলো সাধারণ জাবেদা। সমন্বয় জাবেদাই শুধু এই অগ্রিমটার জন্য করতে হয়, সমন্বয় জাবেদা কিন্তু এই 14,000 টাকা বেতন দিয়েছো এটার জন্য করতে হয় না। তুমি 14,000 টাকা বেতন দিয়েছো, এইটা সাধারণ জাবেদায় আমরা করব বেতন ডেবিট নগদান ক্রেডিট, কত 14,000, এটা অগ্রিম দাও নাকি আসল টাকা দাও এটা দেখার বিষয় না, সাধারণ জাবেদায় হচ্ছে অগ্রিম দাও আর আসল বেতনটা দাও, যেটাই দাও না কেন টাকা তোমার কাছ থেকে চলে যাচ্ছে, তো নগদ টাকা চলে গেলে নগদান হিসাব ক্রেডিট আর বেতন হিসাব ডেবিট। আর সমন্বয় জাবেদায় কোনটা আসবে, যতটুকু তুমি অগ্রিম দিয়েছো, তাহলে অগ্রিম বেতন হিসাব ডেবিট বেতন হিসাব ক্রেডিট শুধু 2000 টাকা আসবে যেটা তুমি অগ্রিম দিয়েছো, আমরা এইটা সমন্বয় করছি। আর বিপরীত জাবেদা কি করব, এটাকে উল্টা করে দিব, তাহলে উল্টা করে দিলে আমরা কি করব, অগ্রিম বেতনটা এখন হয়ে যাবে ক্রেডিট আর বেতন হিসাবটা হয়ে যাবে ডেবিট। তাহলে দেখো একই এন্ট্রি আমরা সাধারণ জাবেদায় একরকম করছি, সমন্বয় জাবেদায় একরকম এবং বিপরীত জাবেদায় একরকম। তাহলে সাধারণ জাবেদায় কোনটা করছি, পুরো বেতনের টাকাটা যেটা নগদ টাকা তোমার কাছ থেকে চলে গেছে এটা আমরা সাধারণ জাবেদায় করছি, অগ্রিম যতটুকু দেওয়া হয়েছে এটা আমরা সমন্বয় জাবেদা করছি। আর এই টাকাটা, এই যে 2000 টাকা যেটা অগ্রিম দিয়েছো এইটাই আমি উল্টা করে জাবেদা দিয়ে বিপরীত দাখিলা প্রস্তুত করছি। তাহলে এই যে অগ্রিম বেতন এটা কিসের মধ্যে পড়ছে, আমাদের অগ্রিম খরচের মধ্যে পড়ছে, ঠিক আছে। ওকে, এবার আসি অগ্রিম আয়, অগ্রিম বা অনুপার্জিত আয়। তাহলে এটা একটা উদাহরণ দেখো যে অগ্রিম 10,000 টাকা সেবা আয় সহ মোট সেবা আয় 22,000 টাকা পাওয়া গেল। তুমি অগ্রিম পাইছো 10,000, এটা সহ মোট আয় হয়েছে তোমার কত, 22,000 টাকা। তাহলে সাধারণ জাবেদায় কিন্তু আমরা ওই 22,000 টাকা যেটা আয় হয়েছে ওইটা করব নগদান হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট, নগদান হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট। তাহলে নগদান হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট এটা হচ্ছে সাধারণ জাবেদা, আমাদের নগদান হিসাব ডেবিট সেবা আয় হিসাব ক্রেডিট এটা হচ্ছে সাধারণ জাবেদা। সমন্বয় জাবেদায় কিন্তু আমরা শুধু 10,000 টাকার জন্য সমন্বয় জাবেদা করি, সেটা হলো সেবা আয় হিসাব ডেবিট আর অনুপার্জিত সেবা আয় হিসাব ক্রেডিট 10,000 টাকা, ঠিক আছে। আর বিপরীত দাখিলায় কি করব, এইটা জাস্ট উল্টা করে দিব, অনুপার্জিত সেবা আয় এখন ডেবিট হবে আর সেবা আয় কি হয়ে যাবে, ক্রেডিট হবে, ঠিক আছে। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে বিপরীত দাখিলার জন্য। এক নম্বর হচ্ছে অগ্রিম প্রদত্ত খরচ প্রাথমিকভাবে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হয়। এটা আমরা তখন বলছিলাম যে আমি যদি অগ্রিম খরচ প্রদান করি তাহলে এটা প্রাথমিকভাবে কি হবে, অগ্রিম খরচ প্রাথমিকভাবে সম্পদ হিসাবে লিপিবদ্ধ করা হবে। ওকে, এরপরে বলছে অগ্রিম বা অনুপার্জিত প্রাপ্ত আয়, অগ্রিম বা অনুপার্জিত প্রাপ্ত আয় এটা দায় হিসাবে লিপিবদ্ধ হবে। অগ্রিম বা অনুপার্জিত প্রাপ্ত আয় মানে অগ্রিম যদি তুমি কোনো টাকা নিয়ে থাকো এটা দায় হিসাবে গণ্য হবে। হ্যাঁ, অগ্রিম টাকা নিয়ে থাকলে কি হিসাবে হবে, দায় হিসাবে হবে। অনগদ মুনাফা জাতীয় আয় ব্যয়ের সমন্বয় দাখিলা, অনগদ
নগদ না কিন্তু, অনগদ মুনাফা জাতীয় আয় ব্যয়ের সমন্বয় দাখিলা, যেমন অবচয়, অবলাপন, কুরিন, সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি ইত্যাদি, এগুলো অনগদ মুনাফা জাতীয় ব্যয়। হ্যাঁ, এটা মনে রাখবে, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনগদ মুনাফা জাতীয়, নিচের কোনটি অনগদ মুনাফা জাতীয় আয় ব্যয়ের সমন্বয় দাখিলা, এরকম অপশন দিয়ে দিবে তোমাকে। তাহলে অবচয়, অবলাপন, কুরিন আর সম্পত্তি বিক্রয়জনিত ক্ষতি, এগুলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অনুমিত দায় সমূহ, কুরিন সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, এগুলোকে বলে, এগুলো হচ্ছে দায়, কিন্তু এগুলো কি দায়? অনুমিত দায় সমূহ, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস, সমন্বয় দাখিলার বিপরীত দাখিলাকে বলা হয় বিপরীত জাবেদা। সমন্বয় দাখিলার বিপরীত, মানে সমন্বয় দাখিলা আমরা যাই দেই, তার উল্টা করলে সেটা বিপরীত জাবেদা হয়, আমরা জানি। বিপরীত দাখিলা দেওয়া হয় হিসাবকালের প্রথম তারিখে। আবারও বলছি, বিপরীত দাখিলা কখন দেওয়া হয়? হিসাবকালের প্রথম তারিখে। আর হিসাবকালের শেষ তারিখে ডিসেম্বরে আমরা কি দিব? সমন্বয় বা সমাপনী, দুইটাই হিসাবকালের শেষে। বিপরীত দাখিলা প্রদান বাধ্যতামূলক নয়, এটা ঐচ্ছিক। বিপরীত দাখিলা বাধ্যতামূলক নয়। আচ্ছা, কিছু সূত্র আছে, এগুলো তোমরা সুন্দর করে মুখস্থ করে ফেলবা একদম, এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। মূলধন জাতীয় প্রাপ্তি কিভাবে নির্ণয় করা হয়? ব্যবসায় মূলধন আনয়ন প্লাস ব্যাংক থেকে ঋণ গ্রহণ প্লাস স্থায়ী সম্পদে বিক্রয়লব্ধ অর্থ, এগুলো সবগুলো যোগ করলে এটাকে বলে মূলধন জাতীয় প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি, পণ্য বিক্রয়লব্ধ অর্থ প্লাস ব্যাংকে টাকা জমা দেওয়ার সুদ প্লাস প্রাপ্ত বাড়ি ভাড়া প্লাস প্রাপ্ত কমিশন, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। তাহলে এই মূলধন জাতীয় প্রাপ্তি কোনগুলো, মুনাফা জাতীয় প্রাপ্তি কোনগুলো, এগুলো এমসিকিউ আকারে আসবে। আচ্ছা, এরপরে মূলধন জাতীয় আয় আর মূলধন জাতীয় হচ্ছে ক্ষতি। মূলধন জাতীয় আয়ের মধ্যে কি পড়ে? মূলধন জাতীয় প্রাপ্তি থেকে মূলধন জাতীয় ব্যয়ের তুমি যদি বিয়োগ করে দাও তাহলে সেটা হচ্ছে মূলধন জাতীয় আয়। যদি আয়টা বেশি হয় তাহলে মূলধন জাতীয় আয় হয়। মূলধন জাতীয় ক্ষতি কি? দেখো, এটার যে মূলধন জাতীয় ব্যয়ের যে বহিমূল্যটা আছে সম্পদের, এটা থেকে বিয়োগ করবো কোনটা? মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে লাভ হলো না ক্ষতি হলো, তুমি এটা বের করতে পারবা। আরও কিছু আছে, বিলম্বিত মুনাফা জাতীয় খরচ, সমন্বিত খরচ। দেখো, সমন্বিত ক্রয়টা ইম্পর্টেন্ট। প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুদ পণ্য, এটাও ইম্পর্টেন্ট। বিক্রিত পণ্যের ব্যয়, প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস নিট ক্রয় প্লাস প্রত্যক্ষ মুনাফা জাতীয় ব্যয় মাইনাস সমাপনী মজুদ পণ্য, এটা ইম্পর্টেন্ট। স্থায়ী সম্পদের পুঞ্জীভূত অবচয়, এটা অতটা ইম্পর্টেন্ট না। নিট লাভ, নিট ক্ষতি, এই দুইটা ভালো করে দেখবা। মুনাফা জাতীয় আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের লাভ বেরোয়, অর্থাৎ আয় থেকে ব্যয় যদি বাদ দাও তাহলে আমাদের লাভ বেরোয়। আর ক্ষতি কিভাবে বেরোয়? ব্যয় থেকে আয় বাদ দিলে, অর্থাৎ ব্যয়টা বড় হয়। আচ্ছা, এখানে আমাদের একটা অঙ্ক দেওয়া আছে, মিতু লিমিটেডের খতিয়ান দেওয়া আছে। দেখো, অগ্রিম বীমা দেওয়া আছে, সেবা আয়, বেতন খরচ, এরপরে 7% বিনিয়োগ, উপযোগ খরচ দেওয়া আছে, হাতে নগদ দেওয়া আছে। এখানে কিছু সমন্বয় দেওয়া আছে অসমন্বিত দফাসমূহের মধ্যে। দেখো, 1500 টাকা অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। ধারে 2500 টাকা সেবা প্রদান করতে হয়েছে। বেতন বকেয়া রয়েছে 1000, উপযোগ খরচ বকেয়া রয়েছে 3000 টাকা। কি কি করতে হবে? বিনিয়োগের অনাদায়ী সুদের পরিমাণ নির্ণয় করো। বিনিয়োগের অনাদায়ী সুদ, এই যে 7%, বিনিয়োগের অনাদায়ী সুদের পরিমাণ নির্ণয় করতে বলেছে 7%, 1/7/2023 থেকে দেওয়া 10,000 টাকা। তো আমরা কি করব? দেখো, বিনিয়োগের সুদ লিখে প্রথমে 10,000-এর 7% তুমি করে দিবা। এখন এই যে 7% যদি তুমি করো, 10,000-এর 7% করলে কত হয়? তুমি যদি 10,000-এর 7% করো তাহলে তোমার হবে হলো 700 টাকা, তাই না? তাহলে এটা 6 মাসের ধরবা, তাহলে 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ কত হবে? 12 দিয়ে ভাগ 6 দিয়ে গুণ 350 টাকা আসে। তাহলে তুমি বিনিয়োগের সুদ 6 মাসের কেন ধরবা? কারণ এই যে 1/7/2023 বলেছে না, তাহলে জুলাই থেকে তুমি ডিসেম্বর পর্যন্ত ধরবা। জুলাই থেকে ডিসেম্বর 6 মাস হয়, এই জন্য 6 মাসের আমরা ধরলাম। 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ 350 টাকা আসে। এরপর দেখো বলেছে প্রয়োজনীয় সমন্বয় দাখিলা দাও। 1500 টাকা অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তাহলে দেখো আমরা জাবেদা কি দিয়েছি? অগ্রিম বীমা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। দেখো, তাহলে বীমা মেয়াদ উত্তীর্ণ হলে খরচ হয়ে গেছে না? বীমা খরচ ডেবিট আর অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। বীমা খরচ ডেবিট, অগ্রিম বীমা হিসাব ক্রেডিট। আর বিনিয়োগের যেটা, বিনিয়োগের জন্য আমরা একটা জাবেদা দিয়েছি। দেখো, বিনিয়োগের অনাদায়ী সুদ ডেবিট
আর বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। তুমি প্রাপ্য বিনিয়োগের সুদও ডেবিট লিখতে পারো বা বিনিয়োগের অনাদায়ী সুদও ডেবিট করতে পারো। এটা একটা সম্পদ। বিনিয়োগের সুদ এটা তোমার আয়, এটা তুমি পাও নাই, ভবিষ্যতে পাবা, তাহলে এটা একটা সম্পদ। বিনিয়োগের অনাদায়ী সুদ ডেবিট আর বিনিয়োগের সুদ হচ্ছে আয়, এই জন্য এটা ক্রেডিট করেছি। ঠিক আছে, পরেরটা দেখো। ধারে 2500 টাকা সেবা প্রদান করতে হয়েছে। ধারে 2500 টাকার কি প্রদান করেছো বলো তো? সেবা প্রদান করেছো। তো ধারে যদি সেবা প্রদান করো তাহলে তো তুমি টাকা পাও নাই, তাহলে প্রাপ্য হিসাব ডেবিট করতে হবে আর সেবা আয় হিসাব ক্রেডিট করতে হবে। এরপরে বেতন বকেয়া রয়েছে। আমরা জানি কোনো খরচ যদি বকেয়া থাকে বেতন হবে কি ডেবিট আর বকেয়া বেতন ক্রেডিট। ভাড়া থাকলে ভাড়া হিসাব ডেবিট, বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট। তাহলে যে কোনো খরচ বকেয়া থাকলে ওই খরচ ডেবিট হবে আর বকেয়া খরচটা ক্রেডিট হবে। উপযোগ খরচ বকেয়া রয়েছে, সেমভাবে উপযোগ খরচ আর বকেয়া। তাহলে দেখো বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট, এখানে উপযোগ খরচ ডেবিট, বকেয়া উপযোগ খরচ ক্রেডিট। এইভাবে আমরা সমন্বয় দাখিলাগুলো করব। হ্যাঁ, এরপরে যদি সমাপনী দাখিলা করতে বলে তাহলে এই সমাপনী দাখিলাগুলো শুধু উল্টা করে দিলেই কিন্তু আমাদের বিপরীত দাখিলা হয়ে যাবে। এরপরে বলেছে 10 ঘর বিশিষ্ট একটা কার্যপত্র প্রস্তুত করো। তো কার্যপত্র আমরা গত ক্লাসে শিখেছিলাম, এটা তোমরা একটু বাসায় কমপ্লিট করে ফেলবা কার্যপত্রটা, যেহেতু আমরা গত ক্লাসে কার্যপত্র শিখেছিলাম। তাহলে এই অধ্যায়ে আমাদের পরীক্ষায় কি কি আসতে পারে, এই অধ্যায়ে তোমাকে বলতে পারে ক নম্বরে, এই যে যেমন এখানে বিনিয়োগের সূত্রটা বের করতে বললো, এরকম ক নম্বরে ছোট ছোট কিছু বলতে পারে। খ নম্বরে তোমাকে বলতে পারে যে সমন্বয় দাখিলা দেখাও। গ নম্বরে বলতে পারে কার্যপত্র দেখাও। এইটাই মূলত বেশি পরীক্ষায় আসে। আর মাঝে মাঝে সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা, এটা খুবই কম, খুবই রেয়ার। বাট কার্যপত্র এবং সমন্বয় দাখিলা এই দুইটা আসার পসিবিলিটি ধরতে পারো যে 95%, এই দুইটাই বেশি আসে। তাহলে এই অধ্যায়টা আমরা একদম বেসিক থেকে শুরু করে 3টা ক্লাসের মধ্যে শেষ করে ফেলেছি। তোমরা যারা পরবর্তীতে ক্লাসগুলো দেখবা অবশ্যই রেকর্ডেড ভিডিও 3টা একসাথে সিরিয়ালে দেখে ফেলবা। ঠিক আছে, তো আশা করছি নেক্সটে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব ইনশাআল্লাহ। নেক্সট দিন থেকে আমরা নিউ চ্যাপ্টার শুরু করব। প্রথম অধ্যায়ের আমাদের আর্থিক বিবরণীটা বাকি আছে, এটা আমরা ইনশাআল্লাহ শিখে ফেলবো। হ্যাঁ, তো সবাই ভালো থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।